নিজে বোরিং ভাবটা দূর করার জন্য বক্সের মধ্যে ফুল সাউন্ডে গান শুনতেছিলাম আর মনের সুখে নাচতেছিলাম। হঠাৎ কে জানি বেলকনিতে ঢিল দিল। আমি বক্সের সাউন্ডটা কমিয়ে বেলকনিতে গেলাম। দেখি অনেক বড় সড়ো একটা ইটের কণা কারো মাথায় পড়লে সে এতক্ষণে শেষ। আমি বাইরে তাকিয়ে দেখি পাশের বাড়ির ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার দিকে কেমন জানি তাকিয়ে আছে একটা রাগী ভাব নিয়ে। আমি তাকে গিয়ে বললাম, ঢিল দিয়েছে কে জানেন? জানি। কে? আমি। সাহস কত বড় দেখছেন? নিজে ঢিল মেরে আবার কি করে বলে আমি ঢিল মারছি? বলবো না তো কি করব? তুই যে এত জোরে সাউন্ড দিয়ে গান শুনতেছোস আর এদিকে আমার যে ঘুমের সমস্যা হয়েছে সেই খেয়াল রাখোস। আমি মনে মনে ভাবলাম, আরে এই মেয়ে তো গায়ে পড়ে ঝগড়া করতে আসছে, আমিও কম না, দেখি কতক্ষণ ঝগড়া করতে পারে। আমার ঘরে আমি গান শুনতেছি, তাতে আপনার কি? কি? তোর সাহস তো কম না? জানিস আমি কে? কি আবার যত সব আজাইরা মেয়ে? তোরা যে বাসাতে থাকিস এটা কার বাসা জানিস? এটা আমার কাকার বাসা। এখন বললে সাথে সাথে তোদের বের করে দেবে। ভাবলাম যদি বলে দেয়, আর যদি বলে বাসা ছেড়ে দিতে হবে, পরে কি হবে? ধুর, আমি হার মানবো না, পরেরটা পরে দেখা যাবে। বলেন বলেন, তাতে আমার কিছু যায় আসে না। বক্স একটা না 10টা শুনবো। দাঁড়া, তোরে দেখাচ্ছি মজা। এই বলে আরেকটা ইটের কোনা হাতে নিয়ে ঢিল দিয়ে বসলো। আমি প্রস্তুত ছিলাম না, ভাবছিলাম ভয় দেখাবে, কিন্তু ডাইরেক্ট মেরে দিল আর সোজা আমার হাতে এক সাইডে লাগলো। সাথে সাথে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করলো। আমি দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে আসলাম, বক্স বন্ধ করে দিলাম। ভাবলাম মেয়েটা মনে হয় পাগল, পাগল না হলে এভাবে কেউ ঢিল মারতে পারে? কেটে যাওয়া অংশটা ধুয়ে স্যাপলন লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিলাম। ব্যালকনিতে উকি দিয়ে দেখি মেয়েটা আছে কিনা। দেখি কড়া রোদের মধ্যে বসে আছে। পাগল নাকি? থাক, পাগলকে ডিস্টার্ব করে লাভ নেই। ভাবলাম কোনো সুস্থ মানুষ এমনটা করতে পারে না। যদি ঢিল মাথায় লাগতো তাহলে এতক্ষণে আকাশে থাকতাম। এমন সবাইকে জানি দরজা টোকা দিল। দরজা খুলে দেখি মা, বাবা আর ছোট বোন। মা আমার হাতে ব্যান্ডেজ দেখে বলল, কি রে, তোর হাতে ব্যান্ডেজ কেন? আরে দরজায় একটা আঁচড় লেগে গেছে। ভালো হয়েছে, খুশি হয়েছি। আমার বোনের নাম মরিয়ম। আমি মরে গেলেও তো তুই খুশি হবি। হয়েছে, চুপ কর, এখন ঘরে ঢুক। দরজা খুলে আমার ঘরে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। আসলে আমরা এই বাড়িতে নতুন উঠেছি। আমাদের আসল বাড়ি নরসিংদী। আমি হয়েছি ঢাকায়, ছোটবেলা থেকে ঢাকায়, কিন্তু সমস্যা হলো কোনো বাসা বা এলাকায় স্থায়ী হলো না। আমার এই 22 বছরে মনে হয় 10 বার বাসা চেঞ্জ করেছে আব্বু। এইবারও তাই হয়েছে। আমার আব্বু একজন উকিল, সে অনুযায়ী সবাই সম্মান করে। গত 2 দিন আগে এই বাসা উঠেছি আমরা। আজকে সকালে নতুন বাসা কিছু কেনাকাটার জন্য তারা বাজারে গিয়েছিল। সকাল থেকে একা, তাই একটু গান শুনছিলাম। তারপরে এই কাহিনী। ব্যালকনি থেকে উকি দিয়ে দেখি মেয়েটা নাই। মেয়েটা কেমন হলো, আমার থেকে বড়। মরিয়ম এসে দরজা টোকা দিল আর বলল, ভাই, মা ডাকতেছে, খেতে যাইতি? তুই যা, আমি আসতেছি। খেয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে বিকালে বের হলাম। একটা সিগারেট না খেলে হবে না। এলাকায় এক চিপায় চায়ের দোকানে গিয়ে বসলাম। একটা চা আর একটা ব্যঞ্জন খাইলাম। শরীরটা চাঙ্গা হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসে পড়তে বসলাম। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য বের হলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম বাসার নিচে। পাশের বাসা থেকে একটা মেয়ে বের হলো। আমি আর চোখে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে, এ তো ওই মেয়েটা। না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম। কে জানি আমাকে ডাক দিল। মনে হলো মেয়েটা মনে হয় গতকালের ঘটনার জন্য মাপ চাইবে। ওই দেখে যা। আমাকে ডাকছেন? হুম। কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি বলল, গতকাল কি তুই ফুল সাউন্ড দিয়ে গান শুনেছিলি? আমি মনে মনে ভাবলাম, এখন যদি বলি আমি, তাহলে আমাকে মাইর দিবে। তার চেয়ে ভালো না করে দেই। না, আমার তো মোবাইল নাই, গান তো দূরের কথা। মিথ্যা কথা বলবি না। মোবাইল যদি পাই তাহলে মোবাইল কিন্তু আমার। না মানে মোবাইল আছে, কিন্তু আমি গান শুনি না। মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। আমার স্পষ্ট খেয়াল আছে তুই ছিলি এটা। সত্যি বলছি আপু। থাপড়াই আর সবগুলো দাঁত ফেলাই দেবো। আবার মিথ্যা বলে। সরি আপু, মাফ করে দেন। নেক্সট টাইম যদি এরকম জোরে সাউন্ড দিয়ে গান শুনছোস তাহলে তোর খবর আছে। চর খাওয়ার আগে ভাগ। আমি সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসলাম। ভাবলাম মাপ চাইবে, কিন্তু কি হলো, আমি মাপ চেয়ে কুল পাই না। দূর, এসব আলতো হলতো মেয়ের থেকে দূরে থাকাই ভালো। কলেজ থেকে এসে লিফটের জন্য ওয়েট করতেছি। আমাদের ফ্ল্যাট 6 তলায়। তখনই বাড়ির মালিকের ছেলের সাথে দেখা হলো। ওর নাম নিলয়। নিলয় ভাই বলল, সাকিব, কি খবর? সরি, আমার নাম নাহিদ হাসান সাকিব, বলতে ভুলে গিয়েছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার? ভালো। কোথায় গিয়েছিলা? কলেজে। তুমি জানি কোন ইয়ারে? সেকেন্ড ইয়ার। ভালো করে পড়াশোনা করো। জি ভাই। তুমি বলে জোরে সাউন্ড দিয়ে গান শোনো? আরে ভাই, তেমন কিছু না, একটু শুনছিলাম। গান শোনো ঠিক আছে, কিন্তু সাউন্ড কমিয়ে শোনো। ওকে ভাই। ওকে, যাও তাহলে।
আমি রুমে চলে আসলাম। ভাবলাম কি আজব মেয়ে বাবা, নিজে এতক্ষণ বকলো, আবার বাড়িওয়ালার কাছে বিচারও দিল, আবার আমার হাত ঢিল দিয়ে কেটে দিল। এসব ফালতু মেয়ে থেকে দূরে থাকাই ভালো। আমি পাশের বাড়ির ছাদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখে ওই মেয়েটা মনের সুখে সিগারেট টানতেছে। আমি মোবাইল দিয়ে ছবি তুলে নিলাম। ভাবলাম পরে ব্ল্যাকমেল করে কোনো মায়ের জায়গা থেকে বাঁচা যাবে। আমি বেলকনিতে গিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম, আর মেয়েটাকে দেখতে লাগলাম কি করে। বেলকনিতে আমাকে দেখে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে। আমাকে লক্ষ্য করে বলল, কি রে, তুই সারাদিন বেলকনিতে কি করস? আমি কান থেকে হেডফোন খুলে বললাম, সারাদিন বেলকনিতে মানে মাত্র তো আসলাম, আর আমাদের বেলকনিতে আমি আসবো না? না, তুই আসবি না। কেন আসবো না? ভাড়া দিয়ে থাকি না? আবার মুখের উপর তর্ক করস। তর্কের কি আছে? আমাদের বেলকনিতে আমি আসবো না তো কে আসবে? যত সব আজাইরা কথাবার্তা। আপনার নামে বাড়িওয়ালার কাছে বিচার দেব। আমি আজেরা কথাবার্তা বলি? হুম। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরে যদি আমি এই বাসা থেকে বের না করি তাহলে আমার নাম সুবর্ণা না। তাহলে মেয়েটির নাম সুবর্ণা? যাই হোক, নামটা পছন্দ হয়েছে। আপনি আমার বালডা ফেলাইবেন? আমি বকা দিয়ে সাথে সাথে মুখে হাত দিয়ে বসলাম। কি বললি তুই? কিছু না, বলছি আপনার নামটা অনেক সুন্দর। ফাইজলামি করস? তুই ভুলে যাস না আমি তোর থেকে বড়। জানি আপু। যা ভেতরে যা বেলকনিতে, যাতে না দেখি। ওকে আপু। এই বলে আমি ভিতরে চলে আসলাম। আসলে ওদের বাড়ি 5 তলা, কিন্তু আমরা থেকে 6 তলা, যার কারণে ওদের ছাদ আর বেলকনির সমান সমান হয়। আমি বিকেলে বের হলাম, একটা চিপা খুঁজতেছি যেখানে শান্তিমতো সিগারেটটা খাওয়া যাবে। অবশেষে মনে হয় পাইছি। আমি সোজা একটা চিপায় ঢুকে গেলাম। গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা আর একটা মেয়ে বসে আছে, তারা মনের সুখে সিগারেট টানতেছে। আমাকে দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে সিগারেট খাওয়াটা বন্ধ করে ফেলে। বলল, কি রে, তুই এখানে কি করিস? তেমন কিছু না আপু, এলাকাটা ঘুরে দেখছিলাম। এলাকা ঘুরবি ভালো কথা, কিন্তু তুই এই চিপাই কেন? আর ভাবছিলাম এখান থেকে কোনো রাস্তা আছে কিনা। আমার তো বিশ্বাস হয় না। এই সাদিয়া, ওরে চেক কর তো। সাদিয়া চেক করে আমার কাছ থেকে একটা বেনসন পেল। বেনসনটা নিয়ে সুবর্ণার কাছে দিল। সুবর্ণা বলল, আমিও ভাবছিলাম তুই কি করে এত সাধু হতে পারুস। আসলে আপু এটা আমার না, ওই সামনে এক বন্ধুর জন্য কিনেছি। চুপ, একদম চুপ। এত মিথ্যা কথা তুই কোত্থেকে বলস? সরি আপু। তুই যে সিগারেট খাস, এটা সোজা তোর বাপের কাছে বিচার যাইবে। কিন্তু আপনিও তো খান। আমার সাথে তোর তুলনা? হুম। এখন বিচার না দিতে পারি, একটা শর্তে। কি? আমাদের দুজনকে তোর খাওয়াতে হবে। আমি এই ফাঁকে ওই দিন যে ছাদে সিগারেট টানতেছিল ওই ছবিটা সুবর্ণাকে দেখাইলাম। সুবর্ণা দেখে কতক্ষণ হাসলো, তারপর নিজে ফেসবুক প্রোফাইলে ছবিগুলো দেখাইলো। দেখে তো আমি পুরো অবাক। দেখে সুবর্ণা ওপেনলি সিগারেট মুখে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তারপর একটা না দুইটা না অনেকগুলো। আমার মুখের অবস্থা দেখে সুবর্ণা বলল, এখন যাবি নাকি? তোর বাপের কাছে যাব। যাইতেছি আপু। আমি দোকান থেকে তাদের জন্য আইসক্রিম নিয়ে গেলাম। আইসক্রিম পেয়ে তাদের আনন্দ দেখে কে এতক্ষণে আমার বেনসনটা ওরা সাবার করে ফেলেছে। আমি বললাম, আপু আমি যাই তাহলে। দাঁড়া, আমিও যাব। সাদিয়া, জায়গা, পরে কথা হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে আমাকে জিজ্ঞেস করলো, কি রে, তোর নাম কি? নাহিদ হাসান সাকিব। কিসে পড়ুস? অনার্স সেকেন্ড ইয়ারে। ভালো। এতক্ষণে সে আইসক্রিম খেয়ে শেষ করলো আর আমাকে বলল, শোন, এখন থেকে আমাকে প্রতিদিন একটা করে আইসক্রিম খাওয়াতে হবে, না হলে তোর বাপের কাছে বলে দেব। আমি এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার অবস্থা দেখে সুবর্ণা হেসে দিল। আমি তাই হাসি দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কোনো মেয়ে হাসছে নাকি কোনো পরি হাসছে সেটা ধরা মুশকিল। হাসতে হাসতে বলল, আরে মজা করছিলাম। মজা তো করবেনি, এখন একটা দোষ পাইছেন না? ওই দেখ তোর বাপ। এখন কিন্তু কি বলবো? দেখি আব্বা কার সাথে জানি কথা বলতেছে। কিন্তু সুবর্ণা আপু জানলো কি করে এটা আমার আব্বা? না আপু প্লিজ বললেন না, আপনি যা বলবেন আমি তাই খাওয়াবো। ভয় পাস না, যা বলবো না। ধন্যবাদ আপু, আর ভুলেও আপনার সামনে পড়বো না। বলেই দিলাম এক দৌড় বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম। কিছুক্ষণ পর মরিয়ম একটা অঙ্ক নিয়ে আসলো, ওইটা সমাধান করে দিলাম। সেবার জিয়েছে দিবে। আমি তাকে কিছুক্ষণ বুঝিয়ে অঙ্কটা সমাধান করলাম। যাওয়ার সময় বলল, ভাই 100 টাকা দে তো। 100 টাকা দিয়ে কি করবি? দে, তুই মজা খামু। বাহিরের জিনিস খেলে পেটে অসুখ করবে, যা ভাগ। দে ভাই। দাঁড়া, তোর মানি ব্যাগ কই? মানি ব্যাগ আমার টেবিলের উপরে রাখা ছিল। মানি ব্যাগ থেকে 100 টাকার নতুন একটা নোট নিয়ে আমাকে ঢিল মারলো আর ভেঙচি মেরে চলে গেল। আমি কিছু বলার টাইমও পেলাম না। আমি এশারে নামাজ পড়ে ফেসবুক করতেছিলাম, এমন সময় মা এসে বলল, সাকিব যা তো, মরিয়ম পাশের বাসায় সুবর্ণাদের কাছে গেছে।
কোন সময় গেছে এখনো আসেনি। যা গিয়ে নিয়ে আয়, ওর কয়েকদিন পর পরীক্ষা। ওইখানে কি করে? জানি না, কার বলে বার্থডে। ওইখানে যেতে দাও কেন? চিনি না, জানি না। তার এক ক্লাসমেট থাকে ওই বাসায়, আমি যেতে দিই নাই। পরে সুবর্ণা এসে নিয়ে গেছে। সুবর্ণ আবার কে? পাশের বাড়ির বাড়িওয়ালার বড় মেয়ে। আমি যেতে পারবো না। জানা, অনেক রাত হয়ে গেছে। কত তলায় আর কোন ফ্ল্যাট? 4 তলার বাম পাশের ফ্ল্যাট। যাইতেছি। মা চলে গেল। ওই বাসায় গেলে আবার যদি সুবর্ণার সাথে দেখা হয়, পরে আবার কি জানি হয়। যাই হোক, আমার শরীরে বডি স্প্রে মেরে বের হলাম। পাশের বাড়ির দরজার মধ্য দিয়ে ঢুকলাম। ভাবলাম সিঁড়ি দিয়ে উঠে যাই। আমি দোতলায় উঠলাম। খেয়াল করলাম উপর থেকে কে জানি গান গাইতেছে। গাইতে গাইতে নিচে নামতেছে। আমাকে পাশ কেটে চলে গেল। মনে মনে ভাবলাম হয়তো বেঁচে গেছি। এ বাসায় সব মেয়ে সুবর্ণ মতোই হবে। এসব মেয়ে থেকে দূরে থাকা ভালো, কিন্তু না, মেয়েটি মনে হয় কিছু বলল। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে আপনাকে আগে তো এই বাসায় দেখি নাই। এখানে কি করছেন? আমি পাশে বাসায় থাকি। এখানে সুবর্ণ আপুদের বাসায় আসছি। কিন্তু এই বাসায় তো কোনো সুপর্ণা থাকে না। কি বলেন? আমার মা তো বললো 4 তলার বাম পাশের ফ্ল্যাটে থাকে। আপনার মা কিছু জানে না। সুপর্ণারা থাকে এই বাড়ির পরের বাড়িতে। না, এই বাসায় থাকে। শুনেন, আমি এই বাসায় 10 বছর ধরে থাকতেছি, আমি জানি না। কিন্তু মা তো বললো, আর আমিও তো দেখছি সুবর্ণ আপু এই বাসায় থাকে। বললাম না এই বাসায় থাকে না। এখন যদি আপনি ওপরে যান তাহলে আপনার নামে কমপ্লেন দিব। আপনি এই বাসায় চুরি করার জন্য ঢুকেছেন। মেয়ের কথা শুনে আমি কথা বলা ভাষা হারিয়ে ফেলেছি। মেয়েটি বলে কি, দেখো, জানতাম মালিক যেমন ভাড়াটিও ওই রকম হবে। কি বলবো কিছু বুঝতেছি না। আমি বললাম, জান, আপনি গিয়ে বলেন। মেয়েটা আমার হাত ধরে চিৎকার করতে থাকে, চোর ধরেছি, চোর চোর চোর। সারেন আমাকে, সারেন বলছি। আমি চেয়ে দেখি সুবর্ণ আপু। যাক, বাঁচা গেল। তার মানে শয়তান মেয়েটার নাম মিলি। আপু, চোর ধরেছি। মিলি চলে গেল। আমি বললাম, আপু, আমি কিছু করি নাই। ও আমাকে কথা পেঁচে ফেলে চোর চোর বলতেছে। এই কথা শুনে সুবর্ণা কিছুক্ষণ হাসলো আর বলল। তখন সুবর্ণা বলল, মিলি, কি হচ্ছে সব? আবার সুবর্ণা আপু বলল, মিলি, ওকে ছাড়, আর নিচে যা, সবার সাথে এরকম করতে নেই। সুবর্ণা আপু বলল, তোর মতো বোকা আমি দেখিনি। একটা পেঁচে মেয়ে তোকে কি করে বোকা বানালো? এই বলে আরো কতক্ষণ হাসলো। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। সুবর্ণাপুর হাসিটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা একটা আধুনিক ডিজাইনের 3 পিস পরেছে, একেবারে তাকে থাকার মতো। সারাদিন তাকে থাকলেও মনে তৃপ্তি মিটবে না। কিন্তু আমার তো বড় আপু ভালো লাগে না। আমি কেন তাকাতে যাব? সুবর্ণা আপু বলল, বল, কেন আসছোস? মরিয়মকে দিতে আসছে। ও, উপরে আয়। আমি সুবর্ণাপুর পিছনে পিছনে ওদের ফ্ল্যাটে গেলাম। মরিয়মকে ডাক দিল। মরিয়ম আসলে সুবর্ণা মরিয়মের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। আমি মরিয়মকে নিয়ে আসার সময় জিজ্ঞেস করলাম, তুই সুবর্ণা আপুদের সাথে এত তাড়াতাড়ি ফ্রেন্ডলি হলে কিভাবে? সুবর্ণা আপুর ছোট বোন আমার ক্লাসমেট। ও, তুই সুবর্ণা আপুর নাম জানলি কোথা থেকে? মা বলেছে। সুবর্ণা আপুকে আমার খুব ভালো লাগে। কেন? আমাদের সাথে খুব হাসি খুশি থাকে আর অনেক অনেক মজার কথা বলে, যেগুলো শুনলে তুইও হাসতে হাসতে শেষ হয়ে যাবি। ভালো। মনে মনে বলছি, ভালো না ছাই। আমি বাসায় এসে রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাইতেছি। অনেক কষ্টে সুবর্ণা আইডি বের করি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এভাবে কিছুদিন চলে যায়। একদিন রাতে সিগারেট খাওয়ার জন্য আমাদের বাসার ছাদে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি সুবর্ণা আপু আর নীলে ভাই অন্তরঙ্গ হয়ে বসে আছে, আর কি যেন কথা বলছে। আমি মোবাইল বের করে একটা ছবি তুললাম। কিছুক্ষণ পর দেখলাম সুবর্ণা আপু রেগে গেল আর কাঁদতে লাগলো। আমি তেমন কিছু বুঝলাম না। মনে হলো সুবর্ণা আপু চলে যাবে, তাই আমিও চলে আসলাম। ভাবলাম সুবর্ণা আপুকে এই ছবি পাঠিয়ে কিছু টাকা কামানো যাবে। আমি বাসায় এসে রাতে 1টার সময় দেখি সুবর্ণা আপু অ্যাক্টিভ। আমি নক দিলাম, এই প্রথম। হ্যালো আপু, আমি সাকিব। কিছুক্ষণ পর মেসেজ আসলো। কি বল? আমি তাদের অন্তরঙ্গ ছবিটা পাঠিয়ে দিলাম। কি চাস বল? আমি একটা নাম্বার দিয়ে বললাম, এই নাম্বার 5,000 টাকা পাঠিয়ে দিন। মনটা ভালো না, জ্বালাস না। এখন আমি কি করব? টাকা দেন, না হলে ছবি ভাইরাল। কিছুক্ষণের মধ্যে দেখি বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা চলে আসলো। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। টাকা চেক করে দেখি সত্যি সত্যি টাকা দিয়ে দিছে। আর বিছানা থেকে উঠে নাচা শুরু করলাম। ভাবলাম সুবর্ণা আপু হয়তো ভালো হয়ে গিয়েছে। এমন সময় আমার মোবাইলে কল আসছে। দেখি সুবর্ণা আপুর নাম্বার, তাই ফোন ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি সুবর্ণা। আপু, আপনি এত রাতে? আমি। কিছু বলবেন? তুই যে ছবিটা তুলেছিলি, ওই ছবিটা এখন কাট। টাকা যেহেতু দিয়ে দিয়েছেন, অবশ্যই ছবি কাটবো। তুই আমার থেকে টাকা নিয়েছিস না? এর থেকে ডাবল আমি তোর থেকে নেব। দেখবো দেখবো।
আজ খালি আমার মনটা ভালো না দেখা বাচ্চা গেছোস। এই বলে ফোন কেটে দিলাম। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, যাক অবশেষে সুবর্ণা আপুকে একটা শাস্তি দিতে পারলাম। যাক, মনে অনেকটা শান্তি লাগতেছে। পরদিন সকালে কলেজে গেলাম। কলেজ থেকে রিক্সা দিয়ে আসতেছি, দেখি সুবর্ণা আপু এক জায়গায় বসে আছে। আমি রিক্সা থেকে নেমে 2টা আইসক্রিম নিয়ে কাছে গেলাম আর বললাম, আপু ধরেন। আমাকে দেখে একটা হাসি দিল আর হাত থেকে একটা আইসক্রিম নিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া ধরলাম। আপু আমাকে ইশারায় বসতে বলল। আমি পাশে বসলাম, কিন্তু অনেকখানি দূরে বসলাম আর বললাম, আপু একটা কথা বলতে পারি? না, চুপচাপ বসে থাক। ওকে। অনেক সময় পার হয়ে গেল। ততক্ষণে আমার আইসক্রিম খাওয়া শেষ। আমি বসে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পর আমি বললাম, আপু সিগারেট আনবো? না, ছেড়ে দিয়েছি। এই বলে আপু দাঁড়িয়ে আমাকে ঠাস ঠাস করে 2টা চট দিল। আমার হাসি মুখটা উড়ে গেল। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম আপুর দিকে। আপু বলল, তোর সাহস কি করে হয় আমাদের অন্তরঙ্গ ছবি তুলতে? তুই কয়দিন হয়েছে সেই বাসায় আছিস? ওই দিন সিগারেট খাইছি, ওইটার ছবি তুলছস, কিছু বলি নাই। আবার আমার কাছে টাকাও চাস? কত বড় সাহস! এই বলে আমাকে আরো 2টা চট দিল। আমার চোখ দিয়ে যেন পানি চলে আসলো। কিছু বলছি না, নিচে দেখে তাকিয়ে রইলাম। আমি মানিব্যাগ থেকে 5,000 টাকা হাতে দিয়ে দিলাম। দে আমার টাকা দে। গতকাল মনটা ভালো ছিল না বলে তোকে কিছুই করিনি, না হলে রাতেই তোকে একটা শিক্ষা দিয়ে ছাড়তাম। সরি আপু। রাখ তোর সরি। আর যদি জীবনে তোকে আমার আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। আর তোকে এই সপ্তাহের ভিতরে বাসা ছাড়তে হবে। প্লিজ আপু, বাড়িতে কিছু বললেন না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আপু। তোর কিছুই করা লাগবে না, তুই শুধু আমার সামনে পড়িস না। আপু, আজ জীবনও আপনার সামনে আসবো না। যত সব স্যাঁচরা মানুষ, কোথা থেকে যে এগুলো আসে। আর শোন, তোকে যেন আর বেলকনিতে না দেখি। আচ্ছা। সুবর্ণ মোবাইলে কে জানি কল দিল। কথা বলতে বলতে চলে গেল। আমি বোকার মতো বসে রইলাম। কোথা থেকে কি হয়ে গেল? মোবাইলটা বের করে দেখি চয়ের দাগ হয়ে গেছে। এমন দজ্জাল মেয়ে আমি জীবনেও দেখি নাই। মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেল। একটা সিগারেট ধরাইলাম, অনেকক্ষণ বসে রইলাম। বাড়িতে গিয়ে কি করব? মা যদি চয়ের দাগ দেখে তাহলে তো আমার খবর আছে। না, চয়ের দাগগুলো এখনো যায় নাই। কি করব কিছুই বুঝতে পারছি না। প্রায় সন্ধ্যার কাছাকাছি দেখে সুবর্ণা আপু আবার আসতেছে। এসে আমাকে বলল, তুই বেহায়ের মতো এখনো এখানে বসে আছিস? তোর লজ্জাশরম বলতে কিছু নেই? আপনার প্রবলেমটা কি? আমাকে মারছেন, এরপর আবার ঝাল মিটে নাই? না, তোর আমার সারাদিন মারলেও মনের ঝাল মিটবে না। তুই যা এখান থেকে, নাহলে কিন্তু আরেকটা দেবো। না, আমি যাব না। আপনার মন চাইলে আপনি যান। যাবি না? দেখাচ্ছি মজা। এই বলে সুবর্ণা আপু আমাকে মারতে আসলো। আমি হাত ধরে কাছে টেনে নিয়ে বললাম, আমি যাব না, কারণ একটু পর আমার গার্লফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে, বুঝছেন? এই বলে সুবর্ণা হাত ছেড়ে দিলাম। তোকে দেখে নেব আমি, তোকে দেখে নেব। বলতে বলতে একটা রিক্সা উঠে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। দেখে স্বামী আসতেছে। স্বামী আমার ক্লাসমেট, সে এই এলাকায় থাকে। এসে আমাকে বলল, কিরে দোস্ত, কি খবর? ভালো না। কি হয়েছে? তেমন কিছু না। তোর সাথে যে দেখলাম একটু আগে একটা মেয়ে কথা বলছে, তাকে চিনিস? চিনি, আমাদের পাশের বাড়ি বড় আপু। তুই ওই বাসায় কি জন্য গেছস? তুই শেষ। কি শেষ বুঝিয়ে বল। এই মেয়ের নাম সুবর্ণা। আচ্ছা, সুবর্ণা আপু সম্পর্কে যা জানিস সব বলতো। তুই যে বাসায় থাকস ওই বাসার মালিকের ছেলে কিন্তু নিলয় ভাই। তোর নিলয় ভাই সুবর্ণা আপুর ভালো সম্পর্ক ছিল। নিলয় ভাই মনে হয় বলছিল সুবর্ণাকে বিয়ে করবে 4-5 বছর আগে, কিন্তু তখন নিলয় ভাইয়ের চাকরি ছিল না। বলছিল সুবর্ণা ওয়েট করবে নিলয়ের জন্য, কিন্তু এই কিছুদিন আগে নিলয় ভাইয়ের একটা ভালো চাকরি হয়েছে। এখন বলে নিলয় আর বিয়ে করবে না সুবর্ণাকে, কারণ সুবর্ণার বলে বয়স বেশি হয়ে গেছে। তাহলে এই ব্যাপার? কিন্তু তুই কি করে জানলি এত কথা? আমি মনে মনে বললাম, এই কারণে সুবর্ণা আপু এরকম খিটখিটে মেজাজ দেখায়। আমার মা আর নিলয় ভাইয়ের মা বান্ধবী, যার কারণে মা মাঝে মাঝেই তাদের বাসায় যায়। ও দোষ, সুবর্ণার চেহারা কিন্তু অনেক সুন্দরী, তুই দেখ চান্স নিতে পারিস কিনা। আমি এই জীবনে অসম্ভব। তাকে আমার গাল দেখে বললাম, দেখতেছস কি করছে আমাকে? আরে ভাই রাগ করস কেন? তোর বড় না, তোর উপরে একটু অধিকার খাটাতেই আসবে। আরে জ্ঞানী, বসিস তো লাস্টের বেঞ্চে আর প্রতি ইয়ারে ফিল করস। এখন আইসোস আমার জ্ঞান দিতে? কথাটা কিন্তু খারাপ বলছি না। সিগারেট খাবি? দে। আমি আর স্বামী সিগারেট খেয়ে বাড়িতে চলে আসলাম। কোনো রকম নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মাকে বলে দিলাম খাবো না। রাতে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। মনে করেন আপনি একটা ছেলের জন্য 4 থেকে 5 বছর ধরে ওয়েট করতেছেন, সে আপনাকে বিয়ে করবে কারণ আপনি তাকে ভালোবাসেন। এখন 5 বছর পর সে আপনাকে বলে সে আপনাকে বিয়ে করবে না,
কারণ আপনার বয়স বেশি। সুবর্ণার ক্ষেত্রে সেটা হয়েছে। নীলের জন্য সে তার অর্ধেক জীবন দিয়ে দিছে। সুবর্ণার বয়স 25-এর মতো। এতদিনে তাকে কত মানুষ দেখতে আসছে, নীলের জন্য সে সব মানা করে দিয়েছে। আর ফ্যামিলির কত বকা শুনতে হয়েছে সুবর্ণার। কিন্তু ওই দিন রাতে নীলের কথা শুনে সুবর্ণ অবাক হয়ে যায়। নীলে বলে তাকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে সুবর্ণ অনেক কাঁদে। নীল যে তার সাথে এমনটা করবে সে কল্পনাও করতে পারেনি। নীল তার জীবন শেষ করে দিয়েছে, কিন্তু সুবর্ণা এখনো আশা ছাড়েনি। একজন না একজন সুবর্ণার জন্য আসবেই। কয়েকদিন ধরে সুবর্ণাকে পাশের বাড়ির ভাড়াটা অনেক জ্বালাইতেছে। গতকাল রাতে আমি নখ দিয়ে একটা ছবি পাঠিয়ে দিয়েছি আর বলেছি 5,000 টাকা দিতে। কিছুক্ষণ আগে নীলের সাথে সম্পর্ক শেষ করে আসে, যার কারণে মনটা খুব খারাপ ছিল। তাই কোনো চিন্তা ভাবনা না করেই টাকা দিয়ে দিয়েছিল। কিন্তু আজকে সুবর্ণা আমাকে ইচ্ছামতো ধুলাই দিল। এমন সময় সুবর্ণা আম্মু ঘরে প্রবেশ করলো। সুবর্ণা খেয়াল করলো তার মায়ের চোখে মুখে আগুন জ্বলছে। দিলি তো সব শেষ করে? কি শেষ করলাম? এতদিন তুই নিলয়ের জন্যে তুই সব শেষ করে দিলি, কোনো লাভ হলো? আর তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। নীলজ এত বাটপারি চিটারি করবে আমার সাথে, সেটা আমি কি জানতাম? তোরে কতবার বলেছিলাম বিয়েটা করে নে, শুনলি না আমার কথা। পাড়ার মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আমার কিছু করার আছে এখানে? তুই কি করবি? সব জ্বালা আমার। যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে আজ এমন ভোগান্তি পোহাতে হতো না। আর যাতে নিলয়ের আশেপাশে তোকে না দেখি। এই বলে সুবর্ণার মা বের হয়ে গেল। সুবর্ণার মনটা খারাপ হয়ে গেল। দূর, ভালো লাগছে না কিছুই। সুবর্ণা ছাদে চলে গেল। ছাদে এসে এক কোণে বসে মোবাইল টিপতেছে। এখন একটা সিগারেটকে অনেক মিস করতেছে সুবর্ণা। আমার ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখে আমি ব্যালকনিতে বসে গিটার বাজাচ্ছি। সুবর্ণা আমাকে দেখে চলে গেল। সুবর্ণা হেসে শেষ, আর ভাবছে ছেলেটি মনে হয় খুব ভয় পাইছে। সুবর্ণা বাসায় এসে ঘুমিয়ে যায়। আমি পরের দিন সকালে কলেজে গেলাম। কলেজে গিয়ে স্বামীর সাথে দেখা করলাম। কিরে, কি খবর? ভালো, চল ওই জায়গায় বসি। চল। আমি আর স্বামী একসাথে বসে কথা বলতেছি। এমন সময় দেখি স্বামীর গার্লফ্রেন্ড আসতেছে, সাথে একটি মেয়ে। আমাকে দেখে সালাম দিল। আমি সালামের উত্তর নিলাম। স্বামীর গার্লফ্রেন্ডের নাম জাকিয়া। জাকিয়া বলে উঠলো, স্বামী, এ হলো নাজিরা, আমার কাজিন। সে এই কলেজে নতুন আসছে। ভালো। স্বামী তোরা কথা বল, আমি যাই। স্বামী আর জাকিয়া উঠে গেল। একটু দূরে গিয়ে বসলো। নাদিয়া বলল, ভাইয়া বসতে পারি? আসেন। আমার একটু কাজ আছে, আমাকে এখন যেতে হবে। এই স্বামী যাই, পরে কথা হবে রে। রিক্সা দিয়ে বাসায় আসতেছি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা ব্যাংক। মনে হলো আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, যাই ব্যাংক থেকে ঘুরে আসি। রিক্সা দাঁড় করিয়ে ব্যাংকে ঢুকলাম। তাকে দেখে অনেক মানুষ, কার কাছে যাব? সামনে একজনকে বললাম, ভাই আমি একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। 3 তলায় জমির ভাইয়ের সাথে দেখা করেন। আমি 3 তলায় এসে জমি ভাইয়ের টেবিল বের করলাম। দেখি অনেক মানুষ। কি করব? আমি দুজনকে টপকে বললাম, ভাই নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। এখান থেকে 4 টেবিল পরে। আমি 3টা টেবিল পাস করে দেখলাম 4 নম্বর টেবিলটা অনেক দূরে, কিন্তু টেবিলটা খালি। আমি টেবিলের কাছে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। অনেকক্ষণ হয়ে গেল, কেউ আসতেছে না। ভাবলাম চলে যাই। চলে যাব এমন সময় একটা মেয়ে এসে বলল, কি লাগবে বলেন? আমি তাকে অবাক হয়ে পড়লাম। দেখি সুবর্ণা আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন কি করব? আমি চেয়ার থেকে উঠে চলে আসতে লাগলাম। ওই দাঁড়া, কোথায় যাস? এখানে আস। আমি আবার কাছে গেলাম, চেয়ারে বসলাম। কি জন্য আসছস? একটা অ্যাকাউন্ট খুলবো, জমির ভাই পাঠিয়েছে। কার জন্য? আমার জন্য। এই নে ফর্ম, আগামীকাল এটা পূরণ করে নিয়ে আসবি। রাখার আপনার ফর্ম? আমি আর এই ব্যাংকের মুখ দেখবই না। তোরে বলছি না ফর্ম নিতে? ফর্ম পূরণ করবি, সাথে তোর আইডি কার্ডের ছবি নিয়ে আসবি। ওকে, এখন আমি যাই। এই বলে সোজা আমি বাসায় চলে আসলাম। আগে যদি জানতাম এখানে সুবর্ণা চাকরি করে, তাহলে আমি জীবনে যাইতাম না। এখন সামনে বলে আবার একটা ঝামেলা করবে, আর ভুলেও সুবর্ণার সামনে পড়া যাবে না। এভাবে অনেকদিন চলে গেল। একদিন নীলয় ভাই এসে তার বিয়ের কার্ড দিয়ে গেল। দেখি 1 সপ্তাহ পর নীলয় ভাইয়ের বিয়ে। সুবর্ণা বেচারি মনে হয় কেঁদে কেঁদে শেষ। ঠিকই আছে, এটা তার প্রাপ্য। আমাকে অনেক জ্বালিয়েছে। আমি বিকেল বেলকনিতে গিয়ে গিটার বাজাইতেছি। নিচে তাকিয়ে দেখে সুবর্ণা আপু আসছে। আমাকে লক্ষ্য করে বলল, কি রে, কি করিস? গিটার দেখে বললাম, পরে তুই আবার ব্যাংকে যাসনি কেন? আপনি এত করে বলছিলেন আপনার সামনে না পড়তাম। আরে মজা করছি। মজা করছেন? সামনে পড়লো তো আবার মারতেন। আরে মারতাম না, তুই নিচাই, তোর সাথে এক জায়গায় যাব। না, আমি আপনার সাথে কোথাও যাব না। না গেলে পরে খবর আছে। ভালো হয়েছে, আপনার সাথে কোথাও যাব না। আয় প্লিজ। আসবো একটা শর্তে, আমাকে মারতে পারবেন না। ওকে মারবো না। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। দেখি সুবর্ণা আসলো। আমি বললাম, কোথায় যাবেন আপু? চল দেখি কোথায় যেতে পারি। সুবর্ণা রিক্সা ডাক দিতে যাবে। আমি বললাম, আপু আমি রিক্সা দিয়ে যাব না। তো কিভাবে যাবি? হেঁটে যাব। তুই এতখানি রাস্তা হেঁটে যাবি? আচ্ছা, 2টা রিক্সা নেন। আমি তো 2টাই নিতাম।
তোর মতো আবালের সাথে যে কে বসবে? সুবর্ণা আমার কথায় মনে ভিতর আঘাত লাগলো। আমার হাসি মাখা মুখটা কালো হয়ে গেল। কথাটা অন্যভাবে বলতে পারতো, যেমন ওকে, যখন তুই আমার সাথে বসবি না তাহলে 2টা রিক্সা নে। এভাবে কথাটা বলতে পারতো। মন চাচ্ছে সুবর্ণার সাথে কোথাও না যাইতে। সুবর্ণা বলল, কি রে, যাবি নাকি রিক্সায় উঠ? আমি রিক্সায় উঠলাম, মন চাচ্ছে না কোথাও যাইতে। কিছুক্ষণ চলার পর একটা ফোন আসলো। ধরে দেখি স্বামী। কিরে তুই কই? কেন? এলাকার পাশে একটা বাগান আছে না, ওইখানে আয়। না রে দোস্ত, আসতে পারবো না। আয় না বেটা, অনেক মজা হবে। আমি আছি, জাকিয়া আছে, নাদিরাও আছে। না রে দোস্ত, এখন আসতে পারবো না। আমি এক জায়গায় যাইতেছি। তুই কোথায় যাইতেছস? জানি না, একটু পরে ফোন কর। আমি রিক্সা থেকে নেমে সুমনাকে জিজ্ঞাসা করলাম, আপু কোথায় যাইতেছেন? কেন? তোকে বলছি না আমার সাথে আসতে? না, বলেন কোথায়? ওই যে সামনে বাগানে। ওকে, আমি স্যারকে ফোন দিয়ে বলে দিলাম আমি আসতেছি। তো আমি সেখানে চলে আসলাম। দেখি স্বামীরা এক জায়গায় বসে আড্ডা দিতেছে। আমি সুমনাকে বললাম, ওই যে আমার বন্ধুরা, আপনি একটু ঘুরেন, আমি তাদের সাথে কথা বলে আসি। না, ওদের সাথে পরে যাস, চল এই দিকটা থেকে হেঁটে আসি। প্লিজ আপু, আপনি একটু দাঁড়ান, তাহলে আপনিও চলেন। না, আমি যাব না। 2 মিনিটের ভিতর কাজ শেষ কর। ওকে, আমি স্বামীদের কাছে যাই। স্বামী বলল, দোষ আসছস, বস। না রে, সুবর্ণা আসছে। আর কি বলবি বল। আরে তারে আবার নিয়ে আসতে গেলি কেন? সে তো আমাকে এখানে নিয়ে আসলো। তারে বল চলে যেতে। পাগল নাকি? পরে আমার খবর আছে। প্লিজ ভাইয়া থাকেন না। নাদিরা ঠিক বলছে। না রে দোস্ত, আমি তোদের সাথে পরে দেখা করব। এই বলে আমি চলে আসলাম সুবর্ণার কাছে। সুবর্ণা বলল, চল ওই দিকটায় যাই। ওকে চলেন। আমরা দুজন হেঁটে হেঁটে সামনে গেলাম। দেখে আইসক্রিমের দোকান, সেখান থেকে আইসক্রিম আনলাম। সুবর্ণাকে একটা দিলাম। সুবর্ণা বলল, চল ওই দিকে গিয়ে বসি। ওকে। আমি আর সুবর্ণা গিয়ে বসলাম একটা জায়গায়। আমি অনেকখানি দূরে বসলাম। সুবর্ণা বলল, তুই কি আমাকে ভয় পাস? অনেক। ভয় পাবি কেন? আমি কি বাঘ না ভাল্লুক? না, আপনি অনেক রাগী, তাই আপনাকে ভয় করে। আরে না, হুম। আসলে তোকে অনেক মারছি যে, সেজন্য সরি। আমি কিছু বলতে যাব, পিছন থেকে না দিয়ে বলে উঠলো, সাকিব ভাইয়া আপনার সাথে কথা ছিল। আমার সাথে? হুম। আপু একটু বসেন, আমি আসতেছি। আমি উঠে নাদিয়ার কাছে গেলাম। কি বলবা বলো? আপনাকে অনেক আগেই বলতে চাচ্ছিলাম এই কথাটা, কিন্তু সাহস হচ্ছিল না। বলেন। আমার আপনাকে ভালো লাগে। আমি এমন কথা শুনে অবাক হয়ে যাই। এই পর্যন্ত আমাকে কেউ বললো না আমাকে ভালো লাগে কিংবা আমাকে পছন্দ করে। আজ এমন কথা শুনে সত্যি অবাক লাগছে, আর আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। নাদিরা খুব সুন্দরী। আমি মনে মনে এমন একটা মেয়ে চাচ্ছিলাম। আমি বললাম, ভালো, এই প্রথম এমন কথা শুনে ভালো লাগতেছে। প্লিজ আপনার নাম্বারটা দেন। মোবাইলটা দিয়ে বলল। আমি মোবাইলের মধ্যে আমার নাম্বারটা দিয়ে দিলাম। প্লিজ কল ধরেন। ওকে। তাহলে আমি যাই। সাবধানে যাইও। হুম, আপনিও। নাদিরা চলে গেল। এতক্ষণ সুবর্ণার কথা মনে ছিল না। চেয়ে দেখি সুবর্ণা বসে আছে। আমি গিয়ে বললাম, আপু চলেন বাড়ি যাই। ওই মেয়েটা কি বলছে? তেমন কিছু না। বল। আসলে কি জানেন, আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে লাইক করেনি। এই প্রথম কোনো মেয়ে আমাকে পছন্দ করেছে। পছন্দ করছে? তোর মতো আবাল বোকারে কে পছন্দ করছে ওই মেয়েটা? ওই মেয়েটার কোনো রুচিই নাই। একটু বেশি বলে ফেলছেন না? আসলে তুই যেমন আবাল, তোর কপালে এমন আবালই জুটবে। দে তোর মোবাইলটা দে। ধর, আপনার সাথে আর কথাই বলবো না, আমি যাই। সুবর্ণা বসা থেকে উঠে বলল, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। দাঁড়া, আমিও যাব। না, আমি আপনার সাথে যাব না। ওকে তুই যাস না, কিন্তু তোর মোবাইলটা দিয়ে যা। আমি কেন আপনাকে আমার মোবাইল নাম্বার দিব? আরে আজকে রাতের জন্য, তার বদলে তুই আমার মোবাইলটা নিয়ে যা। জীবন না, পরে একটা প্যাচে ফেলে আমাকে মারতেন। আমি যাই। আরে না, সত্যি বলছি। আমার মোবাইল নাম্বার নিয়ে আপনি কি করবেন? তেমন কিছু না, শুধু তোর পিচ্ছি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। পরে একদিন নিয়ে আসলে ইচ্ছা মতো কথা বললেন। আমি এত কিছু জানি না, তোর মোবাইল আমার লাগবে, আর এখন তুই দিবি। না, দিব না। ওকে, তোকে দেখে নেব। দেখেন, আমি গেলাম। ওই রিক্সা। আমি আশেপাশে চেয়ে দেখি একটা রিক্সা, আর কোনো রিক্সা নেই। রিক্সা ধরতে গেলে প্রায় অনেকখানি পথ হেঁটে যেতে হবে। ভাবলাম হেঁটে যাব, প্রবলেম কি? সুবর্ণা বলল, কি রে, রিক্সা তো একটাই, তুই যাবি কি করে? আপনি যান, আমি আসবো না। আমার টেনশন আপনাকে করতে হবে না। কেন? আমার সাথে আয়। মরে গেলেও না। আরে মামা চলেন। মামা, আপনি আপুকে নিয়ে যান, আমি আসতেছি। যা তুই, না আসলে আমার কি? ওই মামা চলেন। দেখি সুবর্ণা চলে যাচ্ছে। একটু সামনে গিয়ে দেখি রিক্সা দাঁড় করালো। সুবর্ণা রিক্সা থেকে নেমে সোজা আমার কাছে আসলো। আমার হাত ধরে টানতে টানতে রিক্সার কাছে নিয়ে গেল আর বলল,
ওঠ, রিক্সায় ওঠ। না, আমি উঠবো না। মায়ের খাওয়ার আগে ওঠ। আমি ভাবলাম নিশ্চয় না উঠলে চর মেরে বসবে, তার চেয়ে ভালো উঠে যাই। আমি রিক্সায় উঠে পড়লাম। সুবর্ণা আমার পাশে এসে বসলো। একজনের শরীরে আরেকজনের শরীর ধাক্কা লাগছে। আমি সুবর্ণার মুখে দেখে তাকালাম, দেখে সুবর্ণা জিনিসটা এনজয় করছে। আমি ভাবলাম ওর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমার কি প্রবলেম। আমি এনজয় করি। যখন আমরা এলাকায় ঢুকি, সুবর্ণা বলল, মামা, রিক্সা দাঁড় করান। রিক্সা দাঁড় করার কারণ? এলাকায় ঢুকছোস, এখন আমাকে আর তোকে যদি এভাবে কেউ দেখে তাহলে তোর 12টা বাজবে, আমার 12টাও বাজবে। কি 12টা বাজবে? ইস, ন্যাকা, যেন কিছুই বোঝে না। নাম রিক্সা থেকে, আরেক রিক্সা নিয়ে আয়। আমি নেমে আরেকটা রিক্সা নিয়ে বাড়িতে আসলাম। এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা, সবসময় রেজাল্ট ভালো হয় না, মোটামুটি হয়। আর অপেক্ষা করতে লাগলাম কোন সময় নাদিরা ফোন দেয়। সুমনার সাথে আজকে একসাথে রিক্সায় বসলাম। এখানে আমার কোনো দোষ ছিল না। বিপদে পড়ে এমন হয়েছে, আমার তেমন কোনো ইচ্ছা ছিল না। আমি পরে মন দিলাম, কে জেনে দরজা কলিং বেল দিল। মা গিয়ে দরজা খুলে দিল। সুমনার মনটা একটু ভালো না। আর কয়েকদিন পর নিলয়ের বিয়ে। নিলয়ের বিয়ে হওয়ার কথা ছিল সুমনার সাথে, আর বিয়ে হচ্ছে আরেকজনের সাথে। এমন কথা ভাবতেই ভিতরটা কেঁপে উঠছে সুবর্ণার। ওই দিন রাতে সুবর্ণার মা ঘরে আসে। সুবর্ণার মা এসে বলে, কিরে, এখন কি করবি? নিলয় তো বিয়ে করে ফেলতাছে। আমি করব কি? তোর বাবাকে রাস্তার মানুষ জিজ্ঞাসা করে তোর বিয়ের কথা। সব দোষ নিলয়ের। সব দোষ তোর আর তোর বাবার। তুই যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে এমন হতো না। মেয়ের সাথে সাথে বাপও তাল দিয়েছে, এখন বোঝো। কিরে, তোর জন্য ছেলে দেখতেছি। তোর কি পছন্দের কেউ আছে? না আব্বা। আমি কি তোর জন্য ছেলে দেখব? না আব্বা, আপনি আমাকে কিছুদিন সময় দিন, পরে আমি আপনাকে জানাইতেছি। তোর 1 মাস টাইম দিলাম। এই 1 মাসের মধ্যে তুই কাকে বিয়ে করবি আমাকে জানা। ঠিক আছে আব্বা। 1 মাস পর আমার যাকে বলবো তাকে বিয়ে করতে হবে। ঠিক আছে আব্বা। এই বলে আব্বা চলে গেল। এখন সুবর্ণা পাগলের মতো ছুটতেছে, কিন্তু কাউকে পায় না। একটা সময় ছিল সুবর্ণার জন্য কত ছেলে পাগল ছিল। নিলয়ের মুখের দিকে তাকিয়ে সবাইকে ইগনোর করেছে। সেই নিলয় এখন অন্য কাউকে বিয়ে করতেছে। সুমনা একজনকে পাইছে, সেটা আর কেউ না, সেটা হলো আমি। আমাকে যদি ভালো করে দেখে তাহলে আমি অনেক ভদ্র অ্যান্ড হ্যান্ডসাম, সব দিক দিয়ে পারফেক্ট। সমস্যা একটা, সেটা হলো বয়সে ছোট। কিন্তু আমি কি সুমনাকে ভালোবাসবো? ধুর, কোনো তো বিয়ে করতে পারলেই হবে। ভালোবাসবে না, আমার কাছ থেকে ভালোবাসা আদায় করবে। এখন শুধু আমাকে লাইনে আনা। আজকে ঠিক করলো আমাকে নিয়ে কোথায় ঘুরতে যাবে। সেখানে গিয়ে দেখে এক মেয়ে আমাকে বলে ভালোবাসে। এই মেয়ের বিচার করতে হবে। তাই বলছিল আমার মোবাইল নম্বরটা দিতে, কিন্তু আমি তো দিলাম না। সুবর্ণ নাসরবান্দা রাতে গিয়ে আমার বাসায় নক করলো। 2 বার নক করার পর আমার মা এসে দরজা খুলে দিল আর বলল, আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি যেন কে? মনে পড়েছে, তুমি সুবর্ণা। জি আন্টি, আমি সুবর্ণা। ভিতরে এসো মা। সুবর্ণা ভিতরে গেল, দেখে আমার মা রান্না করছে। সুবর্ণা বলল, আন্টি, মরিয়ম কোথায়? ওই রুমে। সুবর্ণা প্রথমে মরিয়মের কাছে গেল। মরিয়ম সুবর্ণাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। মরিয়ম বলল, সুবর্ণাপু, তুমি আসছো? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তুমি কেমন আছো? জি আপু, অনেক ভালো। দেখি তুমি কি করতেছো। মরিয়ম সুবর্ণাকে অনেকগুলো ফুল দেখালো, যেগুলো মরিয়ম নিজের হাতে বানিয়েছে। তারপর কিছু বই দেখালো, যেগুলো সে পড়েছে। আর অনেক কিছু দেখালো। শেষমেশ পরীক্ষা কিছু সাজেশন দিয়ে সুবর্ণা মরিয়মের রুম থেকে বের হয়ে আম্মুর কাছে এসে দেখে আম্মু রান্না করছে। সুবর্ণা গিয়ে আম্মুকে হেল্প করতে লাগলো। আরে কি করতেছো? দাও, আমি করি। আন্টি, নুডলস আমি খুব ভালো রান্না করতে পারি। আরে তুমি করতে যাবে কেন? তুমি আসছো আমাদের মেহমান। আন্টি, লজ্জা দিয়েন না, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। মা, তুমি যেন কি করো? আন্টি, আমি ব্যাংকে চাকরি করি। খুব ভালো। আর আমার পোলা সারাদিন ঘুরে খায় আর পরীক্ষায় ফেল করে। সাকিবের কথা বলেন, ও তো খুব ভদ্র, আমার সাথে খুব ভালো ব্যবহার করে। যাও, এই নুডলসটুকু সাকিবকে দিয়ে আসো, আর এটা মরিয়মকে। আন্টি, আঙ্কেল বাসায় নেই? না, এখনো আসেনি। ও ওকে, দিন, আমাকে দিন। সুবর্ণা মরিয়মকে দিয়ে আমার ঘরে একটা টোকা দিল। আমি ভাবতেছি কি আসলো, কণ্ঠ চেনাচা লাগতেছে। দূর, সেসব দেখে লাভ নেই, আমি পড়া পড়ি। একটু পর কে জানি দরজা টোকা দিল। আমি বললাম, ভিতরে আসেন। ভিতরে দেখি সুবর্ণা প্রবেশ করলো। সুবর্ণাকে দেখে আমি অবাক হয়ে বললাম, আপনি এখানে? চুপ, এই নে নুডলস খা। খাবো না। আমি দিচ্ছি না, তোর মা দিচ্ছে। আপনি আমাদের বাসায় কি করছেন? এসেছি তোর মার সাথে কথা বলতে। মার সাথে কি বলবেন?
বলবো তুই আজকে একটা মেয়ের থেকে প্রপোজ পাইছিস এবং তার নাম্বার নিয়েছিস। তোরা আজকে রাতে কথা বলবি, আরও বানিয়ে বানিয়ে বলবো তুই মেয়েকে কিস করছিস, তোরা একসাথে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করছিস। এমন কথা শুনে আমি হতম্ভ। সুবর্ণা বলে কি, আপনি কি চান? তোর মোবাইল। আমি হেসে বললাম, এটা আমাকে আগে বললে হতো না? এর জন্য এসব মাকে বলতে যাবেন কেন? তোর মোবাইল রেডি কর, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার মোবাইলটা আমাকে দিবেন। এই নে ধর, ল 2580। হুম। নুরুস্কা। ওকে। এই বলে সুবর্ণা চলে গেল, কিন্তু ভিতর থেকে ভয় যাচ্ছে না। যদি বলে দেয় সুবর্ণা মাকে, তাহলে আব্বার কানে গেলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এমনিতে পরীক্ষার রেজাল্ট ভালো না, আবার যদি শুনে আমি এগুলো করি। আমি আড়ি পেতে শুনতে লাগলাম সুবর্ণা মাকে কি বলে। সুবর্ণার মা একসাথে বসেছে নুডলস খাওয়ার জন্য। মা সুবর্ণাকে বলল, শুনছিলাম নিলয়ের সাথে তোমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু নিলয়ের বিয়ের কার্ডে দেখলাম অন্য কেউ। এই কথা শুনে সুবর্ণা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আন্টি, আমি কি ভুল করেছিলাম? নিলয় আমার সাথে কি করে এমনটা করতে পারলো? আরে কেঁদো না, কেঁদো না। আন্টি, আমি কি দোষ করেছিলাম? সুবর্ণা কেঁদেই চলেছে। সুবর্ণার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সুবর্ণার কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগলো। আসলে সুবর্ণা অনেক কষ্টে আছে। আজ 4 দিন পর নিলয় ভাইয়ের বিয়ে। সেই দিয়ে সুবর্ণা কি করবে যদি কোনো অঘটন ঘটিয়ে দেয়? জানি মা, তোমার কোনো দোষ নেই। আসলে নিলয় তোমাকে বুঝতে পারেনি। মা সান্ত্বনা দেওয়াতে সুবর্ণা কান্না থামালো। এমন সময় দরজা কলিং বেল দিল। মাকে দরজা খুলে দিল, দেখে আব্বা আসছে। আব্বাকে দেখে সুবর্ণা মাথায় কাপড় দিল আর সালাম দিল। আব্বা বলল, তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো। কি খাওয়া দাওয়া করছো? আমাদের সাথে ডিনার করে যাবে? জি না আঙ্কেল, আমি খেয়েছি। সাকিবের মা ডিনার রেডি করো, তুমি খেয়ে যাবে। মা, তুমি এসো আমাদের সাথে। সুবর্ণা মার সাথে রান্নাঘরে চলে গেল। ওইখান থেকে কথা তেমন আসে না। এরপর শোনা যাচ্ছে সুবর্ণা বলছে, দেন আন্টি, আমি করি। তুমি করতে যাবে কেন? তুমি আসো, গিয়ে সাকিবের পড়াতে একটু সাহায্য করো। দেন আন্টি, আমি এটা করে যাই। আমি ভাবলাম সুবর্ণা তাহলে আমার রুমে আসবে। আমি সুবর্ণা মোবাইল টিপতে লাগলাম। উড়া ধরা কয়েকটা ছবি তুললাম। সুবর্ণা মোবাইল আমার মোবাইল থেকে অনেক দামি। এমন সময় সুবর্ণা ঘরে প্রবেশ করলো আর বলল, কি পড়ালেখা কেমন চলছে? ভালো। ভালো না সাই? আপু, আপনার মোবাইলের সাথে আমার মোবাইলটা চেঞ্জ করবেন? আমার মোবাইল তোর পছন্দ হয়েছে? হুম। যা, আজ থেকে আমার মোবাইল তোর। সত্যি? হুম। আর আমি মজা করছিলাম, আমার এত লোভ নাই। তুই না বলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবি? ইচ্ছে ছিল, কিন্তু আপনি তো আমাকে মেরেই ফেলতেন যদি আপনার সামনে পড়তাম। তোরে বলছে, দে তোর ফর্মটা। ফর্মটা নিয়ে কি জানি করলো আর বললো আইডি কার্ড দিতে। ফর্ম, কলম আর মোবাইল নিয়ে মার কাছে গেল। কিছুক্ষণ পর ফিরে আসলো আর বলল, তুই কিছুদিন পর গিয়ে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে আসবি। ওকে আপু। দেখি তুই কি পড়াশোনা করছিস। সুবর্ণা আমার বইগুলো দেখতে লাগলো। সুবর্ণা এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। আমি সুবর্ণার মুখের দিকে তাকিয়ে আছি। আসলে সুবর্ণা অনেক সুন্দরী। কেন জানি মনে হচ্ছে সুবর্ণার মতোই একটা মেয়ে আমি খুঁজতেছিলাম। ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে তেমন মেকআপের ছোঁয়া নাই। তেমন মোটা না, আবার তেমন চিকনও না, বলা যায় মাঝামাঝি। বয়সের তুলনায় একদম পারফেক্ট, কিন্তু সমস্যা একটা রয়ে যায়। আমার থেকে বড়। যদি ভালোবাসার কথা বলি, না জানে আমাকে খুন করে ফেলবে। তার চেয়ে ভালো সেই মিষ্টি মেয়ে নাদিরের সাথে প্রেম করা। কি রে, আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? না, ভাবতেছি আপনি অনেক সুন্দরী। কি বললি আবার বল। কিছু না। সুবর্ণা বসা থেকে উঠে আমার কাছে আসলো, বলল, এবার বল। আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, আপু আপনি অনেক সুন্দরী। এই বলে দুধ দিয়ে বাথরুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে বের হলাম। দেখি মা ডাকতেছে খাওয়ার জন্য। সবাই মিলে ডিনার করলাম, সাথে সুবর্ণাও। ডিনার শেষ করার পর আব্বু বলল সুবর্ণাকে বাসায় দিয়ে আসতে। আমি আর সুবর্ণা লিফটে উঠলাম। লিফটে উঠে সুবর্ণা বলল, আসলে আমি একটুও সুন্দরী না। যদি এতই সুন্দর হতাম তাহলে নিলয় কেন আমার সাথে এমন করবে? তা জানি না। দে তোর মোবাইল দে। আমি আমার মোবাইল দিয়ে দিলাম। আমি সুবর্ণাকে বাসায় দিয়ে আসলাম। বাসায় এসে শুয়ে শুয়ে সুবর্ণা ফেসবুক আইডি দেখতেছিলাম। দেখে তার সিগারেট খাওয়া ছবিগুলো। কোনো কিছুই না ভেবে সবগুলো ছবি ডিলিট করে দিলাম। না জানি পরে কি হবে, দূর দেখা যাবে। সুবর্ণা মোবাইল নিল কি জন্য সেটা বুঝলাম না। রাতে তো নাদিরের ফোন দেওয়ার কথা, তাহলে কি নাদিরের সাথে কথা বলার জন্য নিয়েছে? ঘুমাই। সকালে উঠে কলেজে গেলাম, গিয়ে স্বামীর সাথে দেখা করি। স্বামী বলল, তোর মোবাইল সুবর্ণার কাছে দিয়েছিস কেন? আমি দিতে চাইনি, জোর করে নিয়েছে। তুই জানলে কি করে? জানাবো না। রাতে নাদিরা তোর মোবাইলে ফোন দিয়েছিল, পরে সুবর্ণা ধরে নাদিরাকে অনেক বাজে কথা বলেছে যদি তোর আশেপাশে তারে দেখে তার খবর আছে। মেয়েটি খুব আশা করে তোকে বলেছিল। আমি যদি জানতাম এরকম কিছু হবে তাহলে জীবনে দিতাম না।
আর সুবর্ণ আমাকে ট্রেড দিয়েছে, যদি মোবাইল না দিই তাহলে বলে দিবে আমার না দেওয়ার কথা। কি বলবে? তোদের তো আগামীকালই দেখা হলো, আর প্রথম কথা বললি। সুবর্ণকে তুই চিনিস না, ও বানিয়ে বানিয়ে কত কিছু বলবে। দেখ কখন থেকে কাঁদতেছে। দেখি সত্যি সত্যি নাদিরা কাঁদতেছে, তার কাঁদা দেখে আমার খুব খারাপ লাগছে। এখন আমি কি করব? তুই গিয়ে সরে বল। ওকে সরি বলবো, কিন্তু তুই নাদিরাকে বলে দিস ও যেন আমাকে আর কল না দেয়। ওকে বলে দিব, তুই এখন গিয়ে সরে বল। আমি গিয়ে নাদিরার কাছে সরি বললাম। সুবর্ণা কাজটা কি করলো, মেয়েটির সাথে কি বাজে ব্যাপারটা এনে করলো। আমি রিক্সা দিয়ে আর সময় দেখি সুবর্ণা তার ব্যাংকের সামনে বসে আছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। সুবর্ণা বলল, তুই আসছস, বস। আপনি নাদিরাকে কি বলেছেন? যা বলার বলছি। দেন আমার মোবাইলটা দেন। নে তোর মোবাইল, আমার মোবাইল দে। আপনার বাজে ব্যবহারের কারণে আমাকে নাদিরার কাছে সরি বলতে হয়েছে। ভালো হয়েছে। আপনার সাথে আর কোনো কথা নাই, আমাদের বাসায় যাবেন না। তোর বাসায় যাওয়ার জন্য আমি পড়ে রয়েছি? হুম, তুই কিন্তু আমার সাথে বাজ ব্যবহার করতেছিস। আপনি যেমন আপনার সাথে এমনই করব। আমি কেমন? আমি কানের কাছে গিয়ে বললাম, তুই একটা ফালতু মেয়ে। এই বলে আমি হাঁটা ধরলাম। আমি সোজা বাসা চলে আসলাম। নীল ভাইয়ের বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে। নীল ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক অতিথি বাড়িতে আসা যাওয়া করছে, কিন্তু আমার মন একটু ভালো না। কারণ হলো সুবর্ণ আপুর জন্য মোটা কেমন জানি টান টান অনুভব করছে। যদি আমার থেকে বড়, পরদিন নীল ভাইয়ের গায়ে হলুদ। যাই না সুবর্ণ আপু কি করছে, নিশ্চয়ই ঘরে বসে কাঁদতেছে। পরদিন ভাবছিলাম সুবর্ণ আপুর সাথে দেখা করব, কিন্তু না। রাতে বেলকনিতে বসে আছি, একটু পর দেখে সুবর্ণ আপু ছাদে এসে এক কোনায় বসে পড়েছে। ভাবলাম নিশ্চয় সুবর্ণ আপুর মনটা খারাপ। আমি ডাক না দিয়ে ওদের বাসার ছাদে চলে গেলাম। গিয়ে সুবর্ণ আপুর কাছে গেলাম, দেখে সুবর্ণ আপু শাড়ি পরেছে, কিছু তো অন্ধকার, কিন্তু বোঝা যাচ্ছে সবকিছু। অনেক সুন্দর লাগছিল সুবর্ণ আপুকে। আমি বললাম, আপু আমি সাকিব, কেমন আছেন? ভালো নাই। কেন, মন খারাপ? হুম। আমি ভালো করে তাকিয়ে দেখি সুবর্ণ আপুর চোখে পানি। আমি গিয়ে পাশে বসলাম। নীল ভাইয়ের জন্য মন খারাপ? সুবর্ণ আমার গেঞ্জির কলার ধরে বলল, চুপ, ওই হারামির নাম আমার মুখের সামনে আনবি না। ওকে। তুই আমার থেকে কত বছরের ছোট? আমি জানি না, আমার মতে তুই আমার থেকে 3 বছরের ছোট। হয়তো। তুই তো আমার ছোট ভাই। জি আপু। আমি তোকে একটা কথা বলতে চাই। বলেন। আমার আব্বু বলছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতে, না হলে আব্বু যার কাছে মন চায় তার কাছে বিয়ে দিয়ে দেবে। সে তো ভালো কথা। আপনার আব্বু নিশ্চয় খারাপ ছেলের সাথে আপনাকে বিয়ে দিবে না। তা তুই ঠিক বলছিস, হুম। কিন্তু আমার কেমন জানি ভয় করছে। ভয় কি আছে? জানি না, আমাকে তোর কেমন লাগে? ভালো লাগে, কিন্তু কিন্তু কি? আমি দেখতে খারাপ? বয়সে বেশি বুড়ি হয়ে গেছি? তেমনটা বোঝাতে চাইনি। তো আমার ভালো লাগে আপনার কি আসবে আর যাবে। অনেক কিছু। হুম। আর একটু কাছে এসে বস, আমার ভয় করছে। কি করবো বুঝতে পারতেছি না। চলে যাব না, এমনিতে সুবর্ণার মনটা অনেক খারাপ। আমি কাছে গিয়ে সুবর্ণার শরীরের সাথে লেগে বসলাম। সুবর্ণার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসতেছে, যেটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা বলল, এভাবে সবসময় আমার পাশে থাকবি। আমি কি বলবো বুঝতে পারতেছি না। সুবর্ণা বলে কি, আমি যদি সুবর্ণার পাল্লায় পড়ি তাহলে আমাকে জানি কি করে। এমনিতে আমাকে যে জ্বালায়, আবার যদি আমাকে বিয়ে করার কথা বলে তাহলে আমি শেষ। আর বললেই হলো নাকি, আমার বিয়ে হতে আরো দেরি আছে, চেষ্টা করব। সুবর্ণা আমার চোখে থেকে তাকালো, মনে হয় ভেবেছিল আমি হ্যাঁ বলবো। আর হ্যাঁ বলবো, আমি পাগল নাকি? সুবর্ণা আমার দুর্বলতার সুযোগ নিয়ে পটাতে চাচ্ছে। আমি নাই, এ মেয়ে যদি আমার কপালে আসে তাহলে আমার রক্ষা নাই। তার চেয়ে ভালো কেটে পড়ি। সুবর্ণা আমার হাত ধরে কাঁদতে লাগলো। তার হাতের ছোঁয়ায় আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। মনে হচ্ছে আমি ঘামতেছি। সুবর্ণা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, বলল, বল, তুই আমার পাশে থাকবি সব সময়? হুম। আপু আমি যাই। যাস না, আর একটু বস। ওকে। সুমন আমার হাতটা আর শক্ত করে ধরলো, কিন্তু আমি হাতটা ছাড়িয়ে নিলাম আর বললাম, আপু আমাকে যেতে হবে। বল, তুই নীলার বিয়েতে যাবি না? ওকে, যাব না। আমার মনটা একটুও ভালো না, চল না আগামীকাল কোথাও ঘুরতে যাই। না, মোটেও না। কেন? আপনার সাথে কোথাও না কোথাও গেলে একটা না একটা সমস্যা হয়। যা, তুই যেখানে বলবি সেখানে যাব। আমি যেখানে বলবো সেখানে? হুম। তারপরও আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। কেন? যদি কিছু একটা হয়ে যায়? আরে কিছু হবে না, আমি আছি না। কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে আমার সাথে চল। কোথায়? যে কোনো জায়গা, তুই শুধু আমার সাথে আসবি। ওকে, তাহলে আমি যাই। ওকে, যা। চুপচাপ ঘরে বসে শুয়ে থাক, ঘর থেকে বের হবি না। না, ঘর থেকে বের হতেই হবে। কেন? একটা সিগারেট খেতেই হবে। এখন চল আমার সাথে। ওকে, চলেন।
আমি আর সুবর্ণা বাড়ি থেকে বের হয়ে মোড়ে একটা দোকান পর্যন্ত পাশাপাশি হেঁটে গেলাম। গিয়ে একটা সিগারেট নিলাম, ধরে রাস্তার একটা আড়ালে সিগারেট টানতেছি। সুবর্ণা পাশে এসে দাঁড়ালো। দে, সিগারেট আমি খাবো। না, আপনি না ছেড়ে দিয়েছেন। এখন মন চাচ্ছে। মন চাইলে খাওয়া লাগবে। দে। আমি সিগারেট দিলাম, সে 2 টান দিয়ে আমাকে দিয়ে দিল। আমি সিগারেট শেষ করে বললাম, চলেন বাড়ি যাই। দাঁড়া। এ বলে সুবর্ণা আমার হাত ধরে টান দিয়ে একবার নিজের কাছে নিয়ে এসে গোলাপি ঠোঁটগুলো আমার ঠোঁটে লাগিয়ে দিল। ছাড়তেছে না। 30 সেকেন্ড পর ছাড়লো। এমন পরিস্থিতিতে আমি কি করবো বুঝতে পারতেছি না। সুবর্ণা এটা কি করলো আমি মেনে নিতে পারছি না। আমি বললাম, এটা কি করলেন? পাগল নাকি? পাগল হতে যাব কেন? তো এটা কি করলেন? যাতে তোর উপরে কেউ অধিকার খাটাতে না আসে সেজন্য আমি সে অধিকার নিয়ে এলাম। বললেই হলো? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সুমনা এমন কাজ করলো আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। বড় বলে সম্মান করি, তাই বলে এমন কাজ করবে? আমার মাথা গরম হলে কি জানি কি বলে ফেলি, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো চুপ, একদম চুপ। লুচ্চা মেয়ে, নীল ভাই আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। দেখেছি না ছাদের মধ্যে আপনাদের কীর্তিকলাপ। বয়স্ক বুড়ি মেয়ে এখন আসছে আমার উপর অধিকার খাটাতে। আপনার মতো বেহায়া মেয়েদের আমি 2 চোখে দেখতে পাই না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এমন কাজ করতে পারলেন? যত সব ফালতু মেয়ে, আজ জীবনে আমার ধারে কাছে আসবেন না। আমি কি লুচ্চা মেয়ে? বয়স্ক বুড়ি নিলয় আমাকে খেয়ে দিছে। ছি 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 সাকিব, ছি। তোকে আমি ভালো ভাবছিলাম। আপনি তো সবাইকে ভালো ভাবেন, নীল ভাইকেও ভালো ভাবছিলেন না? দেখছেন কিভাবে আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আপনার পেটে। তখন ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল আমার গালে আর বলল, চুপ কুত্তা চুপ। আর একটা কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। মারেন, আমাকে আরো মারেন। ঠিকই আছে, নীল ভাই আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। আপনার মতো মেয়েদের এমনই হওয়া উচিত। চুপ কেন? কথা বলবি না? এবারে সুবর্ণা জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমার তোর কি হয়ে গেল? আমার মাথা ঠিক মতো কাজ করছে না। প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন, আমাকে আর জ্বালিয়েন না। আমরা এই মাসের মধ্যে আব্বাকে বলে বাসাটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে আর জ্বালিয়েন না। এ বলে আমি চলে আসলাম। আমার মাথায় রক্ত ঠেকেছে। কি কি জানি বলেছিলাম সেটা এখন খেয়াল আছে না। বাসায় এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। আমি যাওয়ার পর সুবর্ণা আপু সেখানে দাঁড়িয়ে রইল। সুবর্ণা মাথা ঠিক মতো কাজ করছে না। কিসব ভাষা বলে ফেলেছি আমি এত নোংরা কথা বলতে পারি সুবর্ণা আগে জানতো না। এর বিচার সুবর্ণা করবেই। সুবর্ণা সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে বাড়ির দিকে হাঁটা ধরলো। বাসায় এসে সুবর্ণা কোনো কথা না বলে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে ভাবতে লাগলো আমার কথা, আমি কিভাবে এত নিচে নামলাম। আর নিলেও তো কখনো এত খারাপ কথা বলেনি। সে আরো ভাবছে আমাকে তো একটা শিক্ষা দিতেই হবে। সুবর্ণা এমন কি করেছে? শুধু একটাই তো কিস করছে। আর ওই কিসটা প্রত্যেকটা ছেলেরই পছন্দ। সকল ছেলেরা চায় প্রিয়জনের কাছ থেকে এটা। আমি হয়তো এসবের সাথে প্রথম, তাই মেনে নিতে পারিনি। আর সুবর্ণা মনে করলো এটা তারই ভুল, সে খুব তাড়াহুড়া করে ফেলছে, তাই আমি তাকে এতগুলো কথা বলে ফেলেছি। এসব ভাবতে ভাবতে সুবর্ণা ঘুমিয়ে পড়লো। পরদিন নিলয় বিয়ে, এর জন্য সেদিন সুবর্ণা বাসা থেকে বের হয়নি। 2 দিন পর সকালে খেয়াল করলো আমি কখন কলেজ যাই। আমি কলেজে যাওয়ার পর সুবর্ণা চলে গেলো আমাদের ফ্ল্যাটে। সুবর্ণা আমার বাসাকে নক করলো। আমার মা এসে দরজা খুললো। সুবর্ণা বলল, আন্টি কেমন আছেন? আরে সুবর্ণা, কেমন আছো তুমি? ভিতরে আসো। জি আন্টি, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে আসো, ভিতরে আসো। সুবর্ণা ভিতরে চলে গেল। দেখলো আমার মা সবজি কাটছে। সুবর্ণা বলল, আন্টি দেন, আমি কাটি, আপনি বসেন। আরে তুমি কেন কাটতে যাবে? তুমি মেহমান, আসছো, বসো। আন্টি, মেহমান বলে লজ্জা দিয়েন না। আর আমি সকালে অবসর থাকি। তুমি না ব্যাংকে চাকরি করো? আজকে ভালো লাগছিল না, তাই ব্যাংক থেকে ছুটি নিয়েছি। কেন, কি হয়েছে? শরীর খারাপ? জি না আন্টি, মনটা ভালো না। বুঝেছি, নিলয়ের জন্য মন খারাপ হচ্ছে। আন্টি প্লিজ, ওই কুত্তার নাম মুখে আনবেন না। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। জীবনে আমি তাকে ক্ষমা করব না। থাক না, ক্ষমা করে দাও। হয়তো তোমার জন্য নিলয়ের থেকে ভালো কেউ অপেক্ষা করছে। আন্টি তাই যেন হয়। তোমাকে কি কোনো ছেলে দেখতে আসছে? একসময় অনেক প্রস্তাব আসতো, কিন্তু নীলার জন্য সবাইকে না করে দিয়েছি। এখন যেহেতু বয়স বেশি হয়ে গেছে, তাই কেউ আর দেখতে আসছে না। কারণ সবাই চায় কম বয়সী মেয়ে বিয়ে করতে। এখন তুমি কি করবা? এইভাবেই সারা জীবন পড়ে থাকবা? না, আব্বা আমাকে 1 মাসের সময় দিয়েছে নিজের পছন্দের ছেলে খুঁজে বের করতে। 1 মাস পরে আব্বার পছন্দে আমাকে বিয়ে করতে হবে। আরে মন খারাপ করার কি আছে? দেখো, আল্লাহ তোমাকে উত্তম সঙ্গী দান করবেন। তাই যেন হয়। সবজি কেটে আমার মাকে রান্নার কাজে হেল্প করলো সুবর্ণা। দুপুরের দিকে সুবর্ণা বাসায় চলে আসলো। পরদিন ব্যাংক থেকে এসে বিকেলের দিকে আমার বাসায় গেল সুবর্ণা। গিয়ে দরজা নক করলো। দেখে আমি এসে দরজা খুলে দিলাম। অনেকটা অবাক হয়ে বললাম আমি,
আপনি এখানে আসছেন কেন? আমি তোর কাছে আসছি? আমি আসছি তোর মার কাছে। আমার মার সাথে কি কাজ আমাকে বলেন। সেসব জেনে তোর কি লাভ? সর সামনে থেকে। আবার কি পেঁয়াজ লাগাইতে আসছেন? সরবি নাকি তোর মাকে ডাক দেবো? মা অসুস্থ, কথা বলতে পারবে না, এখন চলে যান। সর বলছি। না, এ বলে সুবর্ণা আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল। আমার মুখের দিকে তাকিয়ে একটা ভেংসি মেরে আমার মার কাছে চলে আসলো। আমি ওখানে ঠায় দাঁড়িয়ে আছি, সুবর্ণা আমার মাকে ডাক দিল। আপনার বলে শরীর ভালো না? সুবর্ণা, মা তুমি আসছো? গতকাল থেকে শরীরটা ভালো যাচ্ছে না। কি হয়েছে? মনে হয় জ্বর আসছে। আপনার তো অনেক জ্বর, ওষুধ খেয়েছেন? সাকিবের আব্বা আসার সময় নিয়ে আসবে। আঙ্কেল কখন আসবেন? রাতে। এতক্ষণ অপেক্ষা করবেন? দাঁড়ান, আমি সাকিবকে পাঠাচ্ছি ওষুধ আনতে। তুমি কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? আন্টি, এখন ওষুধ না খেলে জ্বর আরও বাড়বে। এই বলে সুবর্ণা আমার রুমে আসলো। এসে আমার রুমে টোকা দিল। ভিতর থেকে বললাম আসেন। ভিতরে এসে দেখে আমি ট্রাউজার পরে আর যাচ্ছে পরে রেডি হচ্ছে। সুবর্ণাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। আপনি এখানে কেন? কোথায় যাওয়া হচ্ছে? ফুটবল খেলবো। কোথায়? ওই সামনে একটা মাঠ আছে না, ওইখানে আমার বন্ধু স্বামীদের সাথে। ওইখানের পোলাপান কিন্তু ভালো না। সে চিন্তা আপনাকে করতে হবে না। আর আপনি আমাদের বাসায় কি করেন? আপনার মতলব তো ভালো ঠেকছে না। তোর মার শরীরে অনেক জ্বর, আমি কয়েকটা ওষুধের নাম বলছি, ওই ওষুধগুলো কিনে দিয়ে যা। বলেন, নাম বলেন। ঔষধের নাম বললো, আমি সেগুলো নোট করলাম মোবাইলে। সুবর্ণা বলল, আরে, আসার সময় একটা স্যুপ নিয়ে আসবি। মারিয়াম কোথায়? মনে হয় ছাদে গিয়েছে খেলতে। ওকে যা, ওই ওষুধগুলো নিয়ে আস, এগুলো দিয়ে তারপর খেলতে যা। ওকে। এ বলে আমি চলে গেলাম। কিছুক্ষণ পর ওষুধ আর স্যুপ নিয়ে আসলাম। আমি বললাম, আপনি এত ভালো হলেন কবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই আপনার কোনো কুমতলব আছে। আমি তো সবসময় ভালোই ছিলাম, তুই শুধু আমাকে বুঝলি না। তুই না বললে খেলতে যাবি না, পারলে মারিয়ামকে ডাক দিয়ে যা। এ বলে সুবর্ণা দরজা লাগিয়ে দিল। সুবর্ণা প্রথমে স্যুপটা রান্না করলো, রান্না করে আমার মাকে খাইয়ে দিল, তারপর ওষুধ খাওয়ালো। সুবর্ণা বলল, আজ যদি আপনার ছেলের বউ থাকতো তাহলে আপনারা তো কষ্ট করতে হতো না। তা তুমি ঠিক বলেছ মা, কিন্তু এই বলদরে কে বিয়ে করবে? পরীক্ষার রেজাল্ট ভালো না, না পাবে কোনো চাকরি। হেরে নিয়ে খুব টেনশনে আছি। হেরে কত বলি ভালো করে পড়াশোনা করতে, কিন্তু কে শুনে কার কথা? বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হেরে কে বিয়ে করবে? চাকরি নিয়ে টেনশন করতে হবে না, আমার ব্যাংকে কোনো এক পোস্টে তাকে ঢুকিয়ে দেবো, সমস্যা নেই। ওকে মা, সেটা পরে দেখা যাবে। এখন শরীরটা কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো। আন্টি, তাহলে আমি যাই? বসো, একটু পরে যাও। ওকে। মা, তোমাদের ব্যাংকে থেকে কি লোন নেওয়া যায়? হুম, লোন নিয়ে কি করবেন? তোমার আঙ্কেল একটা ফ্ল্যাট কেনার চিন্তা করছে। এইভাবে আর কত অন্যর বাসায় থাকবো, তাই একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছে। কিন্তু ফ্ল্যাট কিনতে যে টাকা লাগে তা এখনও তোমার আঙ্কেলের কাছে নেই। 10 লক্ষ টাকার মতো শর্ট পড়ে। এখন তোমার আঙ্কেল ভাবছে ব্যাংকে থেকে টাকা লোন নেবে। লোন দেওয়া যাবে, এ বিষয়ে আমি আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে, তুমি আঙ্কেলের সাথে কথা বলিও, অনেক উপকার হবে। আপনি কোনো টেনশন করিয়েন না, আমি আঙ্কেলের সাথে কথা বলতেছি। ওকে যাও, যাওয়ার সময় মরিয়মকে ডাক দিয়ে যেও। ওকে। সুবর্ণা ঘর থেকে বেরোতে যাবে এমন সময় আবার আমার সাথে দেখা। আমাকে দেখে সুবর্ণা ভেংসি মেরে বলল, আমাকে ওই দিন নোংরা ভাষায় গালিগালাজ করছিলি না, সেই বিচার তোর করতেছি, কিছুদিন অপেক্ষা কর। কি গালিগালাজ করেছি আমি? যেটা সত্যি সেটাই তো বললাম। আবার এর শাস্তি আমি তোকে নিজ হাতে দেব। দেখবো নে, প্লিজ আমাদের বাসায় আসেন না। আসবো না কেন? 100 বার আসবো। জানতো এখান থেকে। তোর মা বলছে মরিয়মকে ডাক দিতে। এই বলে ভেংসি মেরে চলে আসলো সুবর্ণা। সুবর্ণা বাসায় এসে ভাবতে লাগলো অর্ধেক কাজ হয়ে গেছে, এখন শুধু প্রস্তাব দেওয়া। আগে নিজে প্রস্তাব দিবে, পরে আব্বার হাতে দেওয়া হবে। আমি সুবর্ণার আচরণ কিছুই বুঝতে পারতেছি না। ভাবছিলাম ওই দিন যে অপমান করলাম তারপর থেকে আমার সামনে আর আসবে না। এখন তো দেখছি সারাক্ষণ আমার বাসায় থাকে। কি মুশকিল, না করি আসতে, তারপর বিহারের মতো বলে আসবে। আসলে আসুক, আমার কি। এদিকে আমার পরীক্ষা চলছে, পরীক্ষা কেমন জানি ভালো হচ্ছে, মনটাও খুব ভালো। রাতে সবাই বসে একসাথে বসে খাইতেছি। মা বলল, তোর আব্বা একটা ফ্ল্যাট কিনতাছে। কোথায়? ওই যে সামনে দেখছো না, একটা নতুন বাড়ি হচ্ছে ওইটাতে। বাড়ি বানানো প্রায় কমপ্লিট, আর বোধহয় 2-3 মাসের মতো সময় লাগবে। কিন্তু টাকা? টাকা কিছু শর্ট পড়ে, সেই টাকা ব্যাংক থেকে লোন নিবে।
পাশের বাড়ির সুবর্ণার সাথে কথা বলেছি, ও বলেছে তাদের ব্যাংক থেকে দেওয়া যাবে। লোন নেওয়ার কি দরকার? দেশের বাড়ি থেকে জায়গা বিক্রি করলেই তো হয়। ওই একই, দেখা যাক। আগে সুবর্ণার সাথে কথা বলি, দেখি কি বলে। বুঝে হয় নিব, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। আমি ভাবলাম ভালোই হবে, নিজেদের একটা পার্মানেন্ট বাসা থাকলে কিছুদিন পর পর তো বাসা চেঞ্জ করা লাগে, ভালো লাগে না। আমি খেয়ে দিয়ে রুমে এসে পড়তে বসলাম। পরীক্ষা খুব ভালো করেই হলো। পরের দিন পরীক্ষা দিয়ে আসার সময় নীল ভাইয়ের সাথে দেখা। নীল ভাই বলল, সাকিব, কি খবর? কেমন আছো? জি ভাই ভালো। ইদারিং দেখতেছি সুবর্ণা তোমাদের বাসায় খুব আসা যাওয়া করতেছে, কারণটা তুমি জানো? না, মার সাথে দেখা করে ব্যাংক সম্পর্কে কি যেন কথা বলে, তেমন কিছু না। ওরে বেশি প্রশ্রয় দিও না, তোমার জীবন শেষ করে ফেলবে। কিন্তু ভাই, আমি শুনলাম আপনার সাথে তার নাকি বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে দেখি হলো না। আরে ওই মেয়েটাকে কে বিয়ে করতে যাবে? সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। সে এত পরিমাণ জ্বালান জ্বালাইছে আমারে, তা বলে শেষ করা যাবে না। আমি ভাবছিলাম বিয়ের পর জানি আমার কি করবে, সেই ভয়ে আমি তাকে বিয়ে করি নাই। কিন্তু ভাই, আমরা তো শুনলাম বয়স বেশি হওয়ার কারণে আপনাকে বিয়ে করেননি। সেটাও একটা কারণ আছে, কিন্তু সে আমাকে খুব প্যারা দিত। কিন্তু তার কাছে আপনি সারা জীবন ঘৃণা পাত্র হয়ে থাকবেন। আরে ছোট ভাই, জীবনে এরকম সমস্যা কিছু আসবেই, সেটা কোনো প্রবলেম না। তোমাকে আমি একটা কোশ্চেন দেই, তাকে সব সময় এড়িয়ে চলবা, না হলে তোমার জীবন শেষ করে দিবে। ওকে ভাই। বাসায় চলে আসলাম। এসে দেখি সুবর্ণা মার সাথে জমিয়ে আড্ডা দিতেছে। আমি আমার রুমে চলে আসলাম। নীল ভাইয়ের কথাগুলো মনে পড়ছে। সে খুব প্যারা দেয়, সেটা ঠিক আছে, কিন্তু বয়স কোনো ফ্যাক্ট না। আমি বুঝতে পারছি না সুবর্ণা চাচ্ছেটা কি। সারাক্ষণ মার সাথে থাকে, দূর সেসব দেখে লাভ নেই। আমি আমার মতো থাকি। পরীক্ষা শেষ হলো, পরীক্ষা সবগুলো ভালোই হলো। মনটা অন্যরকম লাগছে। কলেজ থেকে বন্ধ পাওয়া গেছে। এখন ভাবছি কিছুদিন শান্তিমতো রেস্ট করতে পারবো আর ঘুরতে পারবো। পরীক্ষা যেদিন শেষ করলাম সেদিন আব্বা এসে বললো, কি রে, তোর তো পরীক্ষা শেষ, যা তো গ্রামের বাড়ি থেকে ঘুরে আস। কেন, সেখানে কি কোনো কাজ আছে নাকি? জমিগুলো দেখে আসবি, মোট কতটুকু জমি আছে সেগুলো মাপতে হবে আর হিসাব করতে হবে। কত লক্ষ টাকার জমি আছে, ফ্ল্যাটের জন্য টাকা বের করতে হবে। তাই চিন্তা করলাম জমিটুকু বিক্রি করে ফেলি। কখন যাব? এখন চলে যা, আজকে সারা রাত থেকে পরের দিন সন্ধ্যায় সেখান থেকে রওনা দিস। ওকে। আমি রেডি হয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সুবর্ণা পরের দিন ঠিক করলো আমার মাকে বলবে যথারীতি দুপুরে সুবর্ণা আমার বাসায় এসে হাজির। আমার মাকে দেখে অনেক খুশি হলো। সুবর্ণা বলল, এই নিন আন্টি। সুবর্ণা আসার সময় শুটকি মাছের ভর্তা নিয়ে আসছিল। আমার মা দেখে খুব খুশি হলো। সুবর্ণা বলল, আন্টি, একটা কথা বলার ছিল, কিন্তু সাহস হচ্ছিল না। সাহসের কি আছে? তুমি তো আমার মেয়ের মতোই, বলো কি বলবা। কি করে যে বলি। আরে বলো তো, লজ্জার কি আছে? আন্টি, সাকিবকে আমি বিয়ে করতে চাই। আমার মা সুবর্ণা এমন কথায় অবাক হয়ে গেল। কিছুক্ষণ সুবর্ণার মুখের দিকে তাকিয়ে থাকে। সুবর্ণা বোকামের মতো মাথা নিচু করে বসে রইল। আমার মা বলল, কিন্তু মা, সাকিবের তো বিয়ের বয়স হয় নাই। আন্টি, ওর বয়স কত? 22 হবে হয়তো। আন্টি, বিয়ে করার একদম পারফেক্ট। কিন্তু মা, সে এখনো পড়াশোনা করে, তোমাকে খাওয়াবে কি? আর কবে না কবে চাকরি পাই, তার কোনো ঠিক ঠিকানা আছে? আন্টি, আমি চাকরি করি, সেসব টেনশন আপনাকে করতে হবে না। কিন্তু মা, আসল কথা হলো সে তোমাকে পছন্দ করে কিনা। সে যদি তোমাকে পছন্দ করে তাহলে আমাদের বিয়ে দিতে প্রবলেম নাই। আন্টি, তার পছন্দ দিয়ে আমার কোনো আসে না। পছন্দ হলে আপনাদের হতে, আপনি আর আঙ্কেল যদি হ্যাঁ বলে দেন তাহলে সে কখনো না করতে পারবে না। তারপরেও তার পছন্দ দেখা উচিত না? সুবর্ণা কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি প্লিজ না করেন না। আব্বা কার কাছে জানি বিয়ে দেয় তার কোনো ঠিক ঠিকানা নাই। এমনও হতে পারে আমার সারা জীবন কুমারী থাকতে হবে। প্লিজ আন্টি না করেন না। সুবর্ণার চোখে পানি দেখে আমার মা এসে সুবর্ণাকে জড়িয়ে ধরলো। সুবর্ণা আমার মাকে আরো জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। আমার মা বলল, কেঁদো না মা, কেঁদো না। এর জন্য কাঁদতে হবে? আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো। সুবর্ণার চোখে পানি মুছে বলল, প্লিজ আন্টি না করেন না। আপনি তো আমার মায়ের মতো। আপনি কি আপনার মেয়ের এমন কষ্ট সহ্য করতে পারবেন? সুবর্ণা, আমি তো বলেছি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো, আর সাকিবকে জিজ্ঞাসা করি তার কি মত। প্লিজ আন্টি, সাকিবকে এই সম্পর্কে কিছু বলবেন না। কেন? আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। আমি এটা করতে পারবো। সে তোমাকে বিয়ে করবে, তার মত অবশ্যই থাকতে হবে। না আন্টি, তাকে প্লিজ বলবেন না। আপনি আর আঙ্কেল রাজি থাকলেই হবে। ওকে, তোমার আঙ্কেলকে জিজ্ঞাসা করে দেখি। আন্টি,
প্লিজ না করেন না আন্টি, আপনার পায়ে পড়ি। আরে কি করছো? ওকে, তুমি আগামীকাল তোমার বাবা আর মাকে নিয়ে আমাদের বাসায় এসো। ওকে। সুবর্ণা আর খুশি ধরে না, আমার মাকে ম্যানেজ করে ফেলেছে। এখন শুধু আমার বাবা হ্যাঁ বললেই হলো। আর সুবর্ণা মনে মনে বলতেছে, সাকিব তুই রেডি থাক, তোর খবর আছে, এগুলোর বিচার বাসাতে করব। পরের দিন যখন আমি বের হয়েছে তখন সুবর্ণা তার বাবা মাকে আমার বাসায় হাজির করে। সুবর্ণার আব্বাকে সুবর্ণা আগে থেকে বলে রেখেছিল সবকিছু। ভিতর ঢুকে সালাম দিল সুবর্ণা। আঙ্কেল কেমন আছেন? জি ভালো। আঙ্কেল, আমার আব্বা আর আম্মু। ভিতরে আসেন। সুবর্ণা তার আব্বু আম্মুকে নিয়ে ভিতরে ঢুকলো। আমার মা সবাইকে হালকা নাস্তা দিল। সুবর্ণা আব্বা বলল, আমার মেয়েটা আপনার ছেলেকে বিয়ে করতে চাই, আপনার কি মত? সাকিবের মা আমাকে রাতে এই বিষয়ে বলছে। এখানে আমার কি বলার আছে? বিয়ে করবে ওরা দুজন, ভবিষ্যৎ সংসার করবে ওরা। এখানে আমি কি বলবো? এক্ষেত্রে সাকিব যদি রাজি থাকে, সাকিবের যদি সুবর্ণাকে পছন্দ করে, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সুবর্ণা চাচ্ছে সাকিবকে না বলে বিষয়টা শেষ করতে। না, আমি সাকিবের মত না নিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। পরে কোনো সমস্যা হলে সাকিব দোষবে আমাদের। আরে থাক না, সমস্যা হবে কেন? সুবর্ণার মতো খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়েটা সে তো জানি, এই সমাজে তার মতো ভালো মেয়ে পাওয়া মুশকিল। কিন্তু সাকিবের তো একটা মত প্রকাশের স্বাধীনতা আছে, তাকে অবশ্যই বলতে হবে। আপনি বললে সাকিব কখনো না করতে পারবে না। জানি না করতে পারবে না, হেরে তো জিজ্ঞেস করতে হবে। সুবর্ণা দেখতেছে আমার আব্বু রাজি হচ্ছে না। সুবর্ণা আমার আব্বুর পায়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আঙ্কেল প্লিজ এমন করেন না, আমার মতো অভাগা মেয়েকে আপনি ফিরিয়ে দিয়েন না প্লিজ আঙ্কেল। আমি সবসময় তার বাধ্য হয়ে থাকবো, তাকে কখনো কষ্ট দেব না, সে যা বলবে তাই করব। প্লিজ আঙ্কেল আমাকে ফিরিয়ে দিয়েন না। আমার আব্বু আমার আম্মুর মুখের দিকে তাকালো। তারপর আমার আব্বু বলল, মা প্লিজ কেঁদো না, উঠো। আমি কথা দিলাম তোমার সাথেই সাকিবের বিয়ে দেব, তুমি যেভাবে বলবে সেভাবে। আমার মা এসে সুবর্ণাকে উঠিয়ে নিয়ে গেল। সুবর্ণার আব্বু বলল, আলহামদুলিল্লাহ, এমন একটা মহৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ আপনাকে আপনার এই ওয়াইফকে নেক হায়াত দান করুক। সবাই বলে উঠলো আমিন। সুবর্ণার আব্বা বলল, তো ব্যয় আমি চাচ্ছি যত তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়ে যাক। সেটাই হোক। আমার মাথায় একটা আইডিয়া আসছে, সেটা হলো আমি শুনলাম সাকিবের একটা পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলে তাকে একদিনের জন্য দেশের বাড়ি পাঠিয়ে দিন। এই দিনের ভিতরে আমরা কাজ সেরে ফেলতে চাই। ওকে, তাই হোক। বেয়ান, আমার মেয়ের থেকে শুনলাম আপনি একটা ফ্ল্যাট কিনছেন, প্লিজ এটা গ্রহণ করুন। আমার আব্বু কৌতূহলবশত খামটা হাতে নিয়ে দেখে 10 লক্ষ টাকার চেক। অবাক হয়ে প্রশ্ন করলো, বিয়ান, এটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ তাহলে আপনি আমাদের টাকা দিচ্ছেন, আপনার মেয়েকে দেন নাই। বেয়ান, সেরকম কিছু না, আমার পক্ষ থেকে এটা হাদিয়া, আর আপনি তো জানেন হাদিয়া ফেরত দিতে নেই। তারপর এটা আমি গ্রহণ করতে পারবো না। এমনিতেই আপনার মেয়ে আমাদের জন্য অনেক বড় কিছু, প্লিজ এটা আমি গ্রহণ করতে পারবো না। দয়া করে এটা গ্রহণ করুন। আমার আব্বু কি যেন ভাবলো, তারপর বলল, সুবর্ণা মা, তুমি এটা রাখো, পরে তুমি এইটা সাকিবকে দিও, দেখো সাকিব গ্রহণ করে কিনা। জি আঙ্কেল। তাহলে বিয়াই আমি উঠি, আমার একটু বের হতে হবে। আপনারা সবাই লাঞ্চ করে যাবেন। আমারও একটু বের হতে হবে। সুবর্ণা আমার আম্মুকে পায়ে ধরে সালাম করলো। সুবর্ণা খুশি ধরেই না। মুরম যখন শুনেছে আমার সাথে সুবর্ণার বিয়ে, মুরম খুশিতে শেষ। বিয়ের আগেই ভাবি টাকা শুরু করে দিয়েছে। যথারীতি সেদিন আমার পরীক্ষা শেষ হয়ে গেল। পরের দিন আমাকে দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছে। সেদিন আমার বাড়ি সাজানো হয়েছে। পরের দিন আমি আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় কাজী ডাকলে সুবর্ণা নির্দ্বিধায় কৌল বলে দিল। আর কৌল বলবে না কেন? যার জন্য এত কষ্ট করলো তার জন্য কৌল বলতে কিসের আপত্তি? সুবর্ণা আমার ঘরে ঘুমটা দিয়ে বসে রইল আমার অপেক্ষায়। আমি ভাবি এসব কাজ আমাকে দেয় কেন? জেনে গিয়েছিলাম। পরের দিন জমিটুকু মাপলাম অনেক কষ্টে, মেপে হিসেব করে বিকেলের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে আগে ফোন করে দিলাম আসতে সন্ধ্যা হবে। আমি ঘন্টা দুয়েক জার্নি করে ঢাকায় পৌঁছলাম। পৌঁছে বাড়ির উদ্দেশ্যে রিক্সা নিয়ে রওনা দিলাম। বাসায় পৌঁছে দেখি অনেকগুলো জুতো, দরজা খোলা আছে। দেখে আমাদের ফ্ল্যাটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি ভাবলাম আজকে আবার কিসের অনুষ্ঠান। খেয়াল করে দেখলাম আমার বার্থডে না, মরিয়মের বার্থডে না, তাহলে কিসের অনুষ্ঠান? সে দেখি স্বামী আর তার গার্লফ্রেন্ড আছে। স্বামী আমার কাছে আসলো আর বলল, দোষ যা গিয়ে গোসল করে নতুন কাপড় পরে রেডি হ। মানে কি? কি হয়েছে? কিসের অনুষ্ঠান? তোর বিয়ে আজকে। আমি স্বামীর কথা শুনে অবাক। কি আমার বিয়ে? মজা করস তুই? তোর কি এসব দেখে মজা মনে হচ্ছে? যা দোষ গোসল করে রেডি হ। আমার বিয়ে? আমি বিশ্বাস করতে পারতেছি না।
আর কার সাথে? বাসর ঘরে ঢুকে দেখতে পারবি। দেখি মা আসছে। মা বলল, এত দেরি করে আসলি কেন? যা, গোসল করে রেডি হ। মা কিসের অনুষ্ঠান? সাইম বলল আমার নাকি বিয়ে। এটা কি সত্যি? সত্যি। কার সাথে? আমি বিয়ে করব না। তোরে কি বলেছি বিয়ে করতে? তোরে বলেছি গোসল করে রেডি হতে। এ বলে মা চলে গেল। স্বামী বলল, দেখলি, যা এখন গোসল করে রেডি হ। এই বলে স্বামী একটা লুঙ্গি দিয়ে ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিল। আমি বাধ্য হয়ে বাথরুমে ঢুকলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি বিয়ে করব না, তাই ভাবলাম আজকে সারা রাত বাথরুমে কাটিয়ে দিব। কিছুক্ষণ পর স্বামী ডাকাটাকে শুরু করলো, মাও ডাকাটাকে শুরু করলো। আমি বললাম, মা আমি বিয়ে করব না। কার সাথে বিয়ে হচ্ছে সেটা আগে বলো। তুই বিয়ে করবি না, তোর ঘাড় করবে। তোরে 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের ভিতরে তুই বাথরুম থেকে বের না হলে কিন্তু দরজা ভেঙে তোকে বের করব। কি করবো বুঝতে পারছি না। আমি গোসল করে বাথরুম থেকে বের হলাম। বের হলে স্বামী আমাকে নতুন করে পরিয়ে দিল, একবারে জামাইয়ের পোশাক। আমি বাধ্য হয়ে জামাইয়ের পোশাক পরে ঘর থেকে বের হলাম। দেখি আব্বু আসতেছে। আমার মাথা কাজ করতেছে না। কি হচ্ছে আমার সাথে? কার সাথে বিয়ে হচ্ছে? সুমনার সাথে? না না, এ হতে পারে না। সুমনার সাথে বিয়ে হওয়ার থেকে সারাজন বিয়ে না করে থাকা ভালো। স্বামী আমাকে কাজের সামনে বসালো, কাজের দোয়া পড়ালো, বললো কবুল বলতে। আমি কবুল বলবো না, ঠিক করে রাখলাম যত কিছু হোক আমি কবুল বলবো না। মা এত করে বলতে লাগলো কবুল বলতে। আমি কোনো কথা কানে নিচ্ছে না। অবশ্যই আব্বা বললো কবুল বলতে। আমি মার মুখের দিকে তাকালাম, দেখি মা কবুল বলতে বলছে। আব্বার মুখের দিকে তাকালাম, দেখি আব্বু কবুল বলতে বলছে। মনে মনে ভাবলাম, আব্বু আম্মু যেহেতু বলছে কবুল বলতে, তাহলে সমস্যা কি? আর আব্বু মা তো আমার জন্য কখনো খারাপ মেয়ে পছন্দ করবে না। আব্বু আর মার মুখের দিকে তাকিয়ে কবুল বলে দিলাম। সবাই একসাথে বলে উঠলো আমিন। আমি কাগজে সিগনেচার করলাম। সবাই আমাকে মিষ্টি খাওয়ালো। এদিক সেদিক ঘুরে আমি আমার ঘর মানে বাসর ঘরে ঢুকলাম। দেখে সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। দেখি খাটের মাঝখানে একটা মেয়ে বসে আছে, মাথায় ঘোমটা দিয়ে। আমি পায়ে হেঁটে খাটে এক কোণায় বসলাম। আমি কাপা কাপা হাতে মেয়েটার ঘোমটা উঠালাম। ঘোমটা উঠিয়ে যা দেখলাম তা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি দেখি আমার চিরচেনা শত্রু সুবর্ণা। আমি অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। আমি যা দেখতেছি বিশ্বাস করতে পারতেছি না। আমার শরীর থেকে টপ টপ করে ঘাম বের হচ্ছে। আমি বললাম, আপনি এখানে? আপনি এখানে কেন? আমি থাকবো না তো অন্য কেউ থাকবে? এই বিয়ে আমি মানি না। আমি এখন আব্বাকে বলছি। সুবর্ণা আমার পাঞ্জাবি কলার ধরে বলল, কোথায় যাও চান্দু? তোমার খবর আছে? প্লিজ আপু আমাকে ছেড়ে দেন। তুই এত দেরি করছিস কেন? আমি সেই কখন থেকে বসে আছি। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আর জীবন আপনার সামনে আসবো না, আপনাকে গালি দিব না। আমি লুচ্চা? নীলয় আমাকে খেয়ে দিয়েছে। আর কি কি জানি বলছিলি? জীবনে আর বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেবো একটা শর্তে। আপনি যা বলবেন তাই করব। সুবর্ণা আমার পাঞ্জাবি কলা ছেড়ে দিল। এদিকায় আমার কাছে একেবারে আমার সাথে লেগে বস। আমি সুবর্ণার সাথে লেগে বসলাম। একজনের শরীর আরেকজন অনুভব করতে পারছিলাম। সুবর্ণা বলল, আমার শরীর থেকে গয়নাগুলো খুলে দিত। আমি কাপা কাপা হাতে গয়নাগুলো খুলে দিলাম। সুবর্ণা বলল, বল আমাকে কেমন লাগছে? খুব সুন্দরী, আসলেও খুব সুন্দরী। আমি তোকে মাফ করে দেব একটা কাজ করলে। কি কাজ? নিজের ইচ্ছায় আমার ঠোঁটে কিস কর। সুবর্ণা বলে, কি নিজের ইচ্ছে কিস করতে? পাগল নাকি? এই সুবর্ণাকে যাবো আমি কিস করতে? আমার শরীরে রাগ উঠতেছে। আমি বললাম, রাখেন আপনার কিস, রাখেন আপনার সত্য, যত সব ফালতু। আর আমি আপনাকে বিয়ে করেছি কে বলেছে? চুপ, আস্তে কথা বল। আসতে বলবো কেন? আর আপনি একটুও সুন্দরী না, আপনি কালো ভূত, একবারে পেতনি। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে হোক, তাতে আমার কি? ওকে বুঝেছি, তোর মাথা ঠিক নেই। শোন, তুই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এই নে কাপড়। আমি হাত থেকে কাপড়টা নিয়ে বাথরুমে চলে গেলাম। বের হলে সুবর্ণা বলল, এই নে শুয়ে পড়। সুবর্ণার পাশে বালিশ দিয়ে বলল, পাগল নাকি? আমি আপনার সাথে শুভ? জীবনও না। আপনার তো চরিত্র ভালো না, পরে কি জানি কি করেন। এমন কথা শুনে সুবর্ণা মুখটা কালো হয়ে গেল। মনে হয় অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেলে পাক, তাতে আমার কি? যে যেমন তার সাথে তেমনই করা উচিত। সুবর্ণা মুখটা কালো করে কাপড় পাল্টাতে লাগলো। আমি একটা বালিশ নিয়ে নিজে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে চোখে ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা আমাকে জোরে ধরে শুয়ে আছে। এমনভাবে শুয়ে আছে নড়তেও পারছে না। আমি তাকে ডাক দিলাম, এভাবে শুয়ে আছেন কেন? উঠেন, আমাকে উঠতে দিন। আর একটু ঘুমা। আমাকে জোরে ধরে আছেন কেন? আল্লাহ জানে রাতে কি করেছেন আমার সাথে। সারেন বলছি। আজ আমার আর তোর বাসর রাত। এই দিনে যদি দুজন আলাদা শুই তবে খারাপ দেখাবে। এই জন্য প্রথম দিনে তোর সাথে শুয়েছি। খারাপ হলে হোক, আপনাকে কে অধিকার দিয়েছে আমার সাথে শোয়ার? ওঠেন ওঠেন। সুবর্ণা উঠে চলে গেল বাথরুমে। এই রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে, যেটা শুধু রুমের মানুষই ব্যবহার করতে পারবে। আমি বিছানায় শুয়ে রইলাম। সুবর্ণা বাথরুম থেকে বের হয়ে বলল, কি রে, আরো ঘুমাবি? যা ফ্রেশ হয়ে নে, আমি চা নিয়ে আসছি। আমার যেটা মন চায় করবো, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার চরকার তেল দিন,
তুই মুখে মুখে তর্ক করস কেন? আমি কি তোর খারাপ বলছি? করব, 100 বার করব। আপনি আমাকে আদেশ দেওয়ার কে? দেখেন আপু, আমার উপর অধিকার খাটাতে আসবেন না। ওকে, তোর যা ইচ্ছা কর। এই বলে সুবর্ণা বের হয়ে গেল ঘর থেকে। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে রইলাম। সুবর্ণা চা নিয়ে আসলো। আমি বললাম, চা খাবো না। চা খাবি না তো কি সিগারেট খাবি? হুম। এখন থেকে যদি সিগারেটের নাম মুখে উঠেছে, তোর এই মুখ আমি পুড়িয়ে ফেলবো। দেখবো নে, আমি এখন সিগারেট খাবো? দাঁড়া, তোর আব্বাকে বলতাছি। এ না না আপু, আব্বাকে বললেন না। এখন চা খা। সুমনা চা দিয়ে একটা কাগজ আমার দিকে দিয়ে বলল, নে, এটা ধর। এটা কি? আমি খুলে দেখলাম 10 লক্ষ টাকা একটা চেক। আমি বললাম, এটা কিসের? এটা আমার আব্বা তোর আব্বাকে উপহার দিয়েছিল, কিন্তু তোর আব্বা নেয়নি। এখন আমি কি করব? এটা তুই তোর আব্বাকে দিস। দেখেন, একে তো আপনাকে ভালো লাগে না, দ্বিতীয়ত আমি এটা নিব না, কারণ পরে কিছু হলে আমাকে এই টাকা খোটা দেবেন। এমন ফালতু কথা বলিস কেন? এটা উপহার, যৌতুক না। তারপর আমি এটা নিব না। এমন করিস না সাকিব, তোর আব্বার এখন টাকাটা দরকার। তোরা তো ফ্ল্যাট কিনবি, সেজন্য তোদের টাকাটা দরকার। সেই চিন্তা আপনাকে করতে হবে না। প্লিজ টাকাটা নিয়ে তোর আব্বাকে দে, না হলে তোর আব্বাকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে। পরে ঋণ না শোধ করতে পারলে ঋণের বোঝা আরো বাড়বে। প্লিজ না করিস না, তোর আব্বার টাকাটা দরকার। ওকে, দিব না। তাহলে আমি যাই, তুই চা খা। আমি চা খেলাম। চা খেয়ে কি করবো? কলেজ তো বন্ধ, কোথায় ঘুরতে যাব সেটাও সম্ভব না। ভাবলাম সুমনা আসুক, তার সাথে মজা করা যাক। আমি বসে বসে ব্যালকনিতে গিটার বাজাইতেছি। কিছুক্ষণ পর সুমনা আসলো। কিরে, তুই গিটার বাজাইছিস কেন? জানিস না গিটার বাজানো ভালো না? জানি। তাহলে বাজাস কেন? ভালো লাগে। সামনে থেকে আর বাজাবি না, দে, যা খেয়ে যা। সুমনা আমার হাতে গিটার নিয়ে চলে গেল। আমি খেতে গেলাম। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে মোবাইল টিপতেছি। আমার কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। কিছুক্ষণ পর সুমনা আসলো, এসে বলল, কিরে, কি করস? দেখতেছেন না? সুমনা আমার পাশে শুয়ে আমার সাথে একবারে নিজের শরীর লাগিয়ে দিয়ে বলল, দে একটা তার, আমাকে, আমিও শুনবো। না, আপনার মোবাইল আছে না, আপনার মোবাইল দিয়ে আপনি শুনুন। তুই এখনো আমাকে আপনি করে বলিস? আমরা না এখন জামাই বউ? আপনাকে আমি বউ হিসেবে মানি না। এমন করস কেন? শোন, বিয়ের আগে আমি তোকে মারছি, বকছি, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি। এই মুহূর্তে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দে। চল দুজনে ভালোভাবে সংসার করি। আপনাকে আমি কি করে ক্ষমা করি? আপনি আমাকে রাস্তায় চর মেরেছেন, শুধু শুধু অপমান করেছেন। আপনার কারণে আমি একজনের কাছে অপমানিত হয়েছি। জানি তোরে আমি কষ্ট দিয়েছি, তুই আমাকে মন থেকে মাফ করে দে। যান, মাফ করে দিলাম। এখন এখান থেকে চলে যান। নীলয় ভাই বলেছে আপনি খুব নীলয় ভাইকে চালাইছেন, সেজন্য আপনাকে বিয়ে করে নাই। না জানি আমার কপালে কি আছে। প্লিজ আপু, আমাকে ছেড়ে চলে যান আপনি। এমন কথা বলিস না। কেন বলবো না? আমার আপনাকে একটু ভালো লাগে না? ভালো না লাগতেই পারি, সেজন্য চলে যেতে বলছিস কেন? আপনি চলে যান। প্লিজ এমন কথা বলিস না। আমি আর তোকে কষ্ট দেব না, তোর প্রত্যেকটা কথা আমি শুনবো। প্লিজ এমন কথা বলিস না। আপনাকে আমি মেনে নিতে পারছি না। শোভনা কাছে এসে আমার হাত ধরলো। শোভনা বলল, সাকিব, আমি তোকে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না, আমার হাত ছাড়েন। এই বলে আমি ঘর থেকে উঠে বের হয়ে গেলাম। শোভনা বলল, কোথায় যাস? কেন? আপনাকে বলতে হবে কেন? যেখানে যাস তাড়াতাড়ি আসিস, আর ফোন দিলে ফোন ধরিস। না, ধরবো না। সাকিব। এই বলে আমি ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি সিগারেট ধরলাম, ধরে এক জায়গায় বসলাম। বসে বসে ভাবতেছি শোভনার সাথে যা করেছি তাকে ঠিক করতেছি, অবশ্যই ঠিক করতেছি। তার সবচেয়ে বড় কারণ হলো আমাকে না জানিয়ে না বলে হুট করে বিয়ে করে ফেলা। এটা আবার কোন ধরনের ফাজলামো? আমাকে তো অন্তত একটিবার জিজ্ঞাসা করতে পারতো। আর মা আব্বা কি করে আমাকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারলো? শোভনার বয়স বেশি, অবশ্যই সেটা কোনো প্রবলেম না, কারণ এক হিসাবে আমার আপুদের ভালো লাগে। কিন্তু শোভনাকে কেন জানি আমি মেনে নিতে পারছি না। তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সে কি আসলে আমাকে জ্বালাতন করে? এটা পরে দেখা যাবে। আমি যেভাবে বলি শোভনা কি সেভাবে চলবে? আর সে তো ব্যাংকে চাকরি করে, সেখানে কত মানুষের সাথে কথা বলতে হয়, কত মানুষের সাথে দেখা হয়। সবার মানুষের সাথে কি এক? আমি বলে কি সে ব্যাংকের চাকরি ছেড়ে দিবে? আর আমার তো কোনো ইনকাম নেই, কিভাবে কি? এখন কেন যে আব্বা আমার উপর এত বড় একটা বোঝা চাপিয়ে দিল? আচ্ছা, শোভনা চলে গেলে কি সব আগের মতো হবে? আবার আগের মতো আমি চলতে পারবো? পরে নিজে পছন্দ মতো বিয়ে করে একটা সংসার করতে পারবো? না না, এসব আমি কি ভাবছি? যতই হোক শোভনা আমার বউ, তার উপর আমার একটা দায়িত্ব আছে। নিশ্চয় শোভনা একটা মতলব আছে, না হলে হঠাৎ করে আমাকে না জানিয়ে না বলে ডাইরেক্ট আমাকে বিয়ে করে ফেললো। সে জানতো আমাকে বলে আমি রাজি হব না, তাহলে শোভনা কি কোনো উদ্দেশ্য নিয়ে আসলো? নীলভাই বলল সে খুব প্যারা দেয়। সেটা কোনো ব্যাপার না, সংসার এরকম ঝগড়া হয়েই থাকে। সে বলল ওই দিন তাকে আমি বকেছি, সেজন্য আমাকে শাস্তি দেবে। শাস্তিটা কি? তাকে কিস করতে? তাহলে আমাকে মাফ করে দিবে? খুব হাস্যকর। পরে আমার কাছে মাপ চাইলো।
কিছুদিন সুবর্ণাকে ইগনোর করে দেখি সুবর্ণা কি করে। ও যেদিন বলবে আমাকে ছেড়ে চলে যাচ্ছে সেদিন তাকে আমি আপন করে নিব। এসব হাজারো চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কারো ফোনে আমার ধ্যান ভাঙলো। আমি তাকে দেখি স্বামী কল করেছে। স্বামী বলল, দোস্ত কোথায় তুই? বাড়ির আশেপাশে আছি। কিরে বাসর রাত কেমন কাটলো? শালা, তোরা বেমানি করে আমাকে সুবর্ণার সাথে বিয়ে দিছস। তুই জানিস না আমি তাকে দুই চোখে দেখতে পাই না। দোস্ত আমি কিছু জানতাম না, তোর মা আগামীকাল ফোন দিয়ে এসব বলছে। আমার কি কিছু করার আছে? এখন তো সাধু সাজবি। শোন, বিকালে মাঠে আসিস, মাঠে একটা টুর্নামেন্ট খেলা, সেখানে তোর নাম দিয়েছি। ওকে, আসবো। আসিস কিন্তু, সুবর্ণাকে পেয়ে আমাদের ভুলে যাস না। ধুর হালা, এই বলে ফোনটা কেটে দিলাম। কি করা যায়, দেখি সামনে একটা আইসক্রিমের দোকান। ভাবলাম সুবর্ণা তো আইসক্রিম খেতে পছন্দ করে, যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব। আবার ভাবলাম দূর, সে আমার কে, তার জন্য আইসক্রিম নিয়ে যাব। আমি দুপুরের দিকে বাসায় আসলাম, দেখি সুবর্ণা মার সাথে রান্না করছে। আমি আমার রুমে গিয়ে গোসল করে নামাজের উদ্দেশ্যে বের হলাম। নামাজ পড়ে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, বলল, খেয়ে যা। আপনাকে বলতে হবে না। হুম। আমি গিয়ে খেয়ে আসলাম। এসে ভাবলাম একটা ঘুম দেই। এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতেছি। সুবর্ণা এসে বাথরুমে ঢুকেছে গোসল করার জন্য। আমার ঘুমে ধরেছে, আমি ঘুমিয়ে গেলাম। কারোর শরীরের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে বেদম ঘুমাচ্ছে। আমি ভাবলাম এই কেমন জ্বালায় পড়লাম। আমি তাকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। দেখি সে এসে আবার আমাকে জড়িয়ে ধরেছে। ভাবতেছি ইচ্ছে করে করতেছে নাকি ঘুমের মধ্যে এমন করতেছে। এমন সময় আসর আজান দিল। মনে হলো স্বামী তো বলেছিল খেলা মাঠে যাইতে, একটু ফুটবল খেলে আসি। আমি বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকে ফ্রেশ হলাম। তারপর ট্রাউজার পরে রেডি হলাম বাইরে যাওয়ার জন্য। এমন সময় সুবর্ণা বলে উঠলো, কোথায় যাস? খেলতে। যাস না, আমার সাথে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। আপনার সাথে শুতে আমার বয়ে গেছে। আর একটু পরে যা। কেন? আমাকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। পাগল নাকি? ভালো লাগছে না তো আমি কি করব? এমন করিস কেন? আমার কষ্ট লাগে। এই বলে সুবর্ণা বিছানা থেকে উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম, আরে করছেন কি? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখো। সারেন বলছি। না, ছাড়বো না। ছাড়বো, আমাকে জড়িয়ে ধর। ধুর। এই বলে আমি ধাক্কা দিয়ে তাকে সারিয়ে নিলাম। ঘর থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে ভাবতে লাগলাম, এ কেমন মেয়ের পাল্লায় পড়লাম। আসলে তার কি দোষ? সবাই তো বিয়ের পর এগুলো করে, কিন্তু আমার কেমন জানি তাকে ভালো লাগে না। মন চায় তার থেকে দূরে দূরে থাকতে। বউ বলেই কি, অথচ অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। যাকে দেখি সুবর্ণার চেয়ে সুন্দরী না। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি খেলার মাঠে চলে আসলাম। খেলাধুলা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। দেখি সুবর্ণা নাই। মাকে জিজ্ঞাসা করলে বলে ছাদে গিয়েছে মরিয়মের সাথে। ভাবলাম ছাদে কি করে এত মানুষের মাঝে? দূর, সেসব ভেবে লাভ নেই। ও যেটা মন চায় সেটা করুক। মাগরিবে আজান পড়েছে, রুমে আসলাম। দেখি মার সাথে কি যেন করতেছে। আমি রুমে এসে কয়েকটা গল্পের বই পড়তেছি। এমন সময় সুবর্ণা শ্যামাই নিয়ে রুমে প্রবেশ করলো। নে, সেমাইটা খেয়ে নে। খাবো না। তুই না জীবনও ভালো হবি না, এদিকাই আমি খাইয়ে দিই। আমার সাথে এরকম করতে আসেন না, আমি খাবো না। সুবর্ণা গরম সময় চামচে নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে আমার মুখের কাছে এনে বলল, হা কর। না। হা কর বলছি। না। সুবর্ণা অনেকক্ষণ ধরে চামচ আমার মুখের সামনে দিয়ে ধরে রাখলো। আমার হা করার আশায় দেখে আমি হা করছি না। তারপর সে নিজে সেটা খেয়ে ফেললো। দেখি তার চোখের কোনায় পানি। মনে হয় কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে আমার কি? সে আমার রেখে এসে বলল, সাকিব, তুই কি আমার উপর রাগ করে আছিস? না, রাগ করে থাকবো কেন? তাহলে তুই আমার সাথে এমন করছিস কেন? তোর কাছে তো আমি মাফ চাইছি। আমার আপনাকে ভালো লাগে না, প্লিজ আপু আপনি চলে যান, আমাকে একা থাকতে দিন। সাকিব, এমন কথা বলিস না, আমার অনেক কষ্ট লাগে। কোথায় কষ্ট লাগে আপনার? আমার মনে হয় আপনার পেটে কষ্ট লাগে। সাকিব, কি আপু? তুই এখনো আমাকে আপনি করে বলিস কেন? তুমি করে বল, আমরা তো জামাই বউ। কিন্তু আমি বউ হিসেবে আপনাকে মানি না। এমন করলে কিন্তু আমি চলে যাব। যান, তাতে আমার কি? সত্যি কিন্তু আমি চলে যাব। যান, আপনি গেলে আমি বাঁচি। হঠাৎ দেখবি আমি একদিন চলে যাব। হঠাৎ কেন? এখনই চলে যান। সুবর্ণা কাঁদা শুরু করলো, কাঁদতে কাঁদতে শুয়ে পড়লো। আমি না শোনা ভান করে বই পড়তেছি। সুবর্ণা বলল, আমি আগামীকাল থেকে ব্যাংকে যাব। যান। তোর কলেজ খুলবে কবে? জানি না। চল না, কোথাও ঘুরতে যাই। আপনার সাথে আমি কোথাও যাব না। কেন? এমনি ভালো লাগে না। চল না যাই, দেখবি ভালো লাগবে। না, আমি কোথাও যাব না। ওকে। এই বলে সুবর্ণা বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে এসে বলল খেয়ে যাইতে। আমি খেয়ে দিয়ে শুয়ে রইলাম। চোখে ঘুম আসতেছে। দেখে সুবর্ণা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি বললাম, আমি আপনার সাথে শুবো না। সাকিব, প্লিজ এমন করিস না। শুধু আজকের রাতটা থাক, পরে থাকিস না। এক মুহূর্ত না। আমি বিছানা থেকে নামলাম, নেমে বালিশ নিচে দিয়ে শুয়ে পড়লাম। সুবর্ণা উপরে শুয়ে পড়লো। আমি অনেকক্ষণ এদিক সেদিক করে ভাবলাম, যাই
আজকে রাতটা সুবর্ণার সাথে শুই। এইভাবে আমি সুবর্ণার পাশে শুয়ে পড়লাম, পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম আর কানে কানে বললাম শুধু আজকের রাতের জন্য। সুবর্ণা আমাদেরকে ফিরলো, ফিরে একটি মুচকে হাসি দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, এক পা আমার শরীরের উপর উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বলল, জানিস আমি কি চাই? আমি চাই শুধু তুই আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবি, আর আমি কিচ্ছু চাই না। না, শুধু আজকে। ওকে। সুবর্ণা আমার মুখের দিকে তাকিয়ে আছে মায়াভরা দৃষ্টিতে। সুবর্ণা একটা লেহেঙ্গা পরে আছে, আর উপরে কি জানি পরেছে, নাম জানি না। আমি বরাবরের মতো একটা শর্ট প্যান্ট আর একটা পাতলা গেঞ্জি। সুবর্ণা আমার বুকে তার মাথা রাখলো, দেখি তার ঠোঁট দুটো হালকা লিপস্টিক আছে। আমার কেমন যেন ইচ্ছা করছে তার ঠোঁটে কিস করতে। আমি কিস করতে যাব, ভাবলাম একটু বেশি হয়ে যাচ্ছে না, এতটুকুই থাক। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা পাশে নাই। কিছুক্ষণ শুয়ে থাকলাম, কিছুক্ষণ পর সুবর্ণা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে গেলাম আব্বার কাছে। ওই টাকা চেকটা নিয়ে আমি আব্বার কাছে গিয়ে বললাম, এই নিন, সুবর্ণা আমাকে এই চেকটা দিয়েছে। যেহেতু চেকটা নিয়েছ, টাকাগুলো তুলে এনে দে, আমার আবার ফ্ল্যাটের জন্য জমি দিতে হবে। ওকে। আমি রুমে এসে দেখি সুবর্ণা ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি বললাম, আমিও তোমার সাথে যাব। কোথায়? ব্যাংক থেকে টাকা তোলার জন্য। ওকে। দেখি সুবর্ণা বোরকা পড়েছে, কিন্তু মুখে মেকআপ নাই। আমি কিছু বললাম না, ভাবলাম ও যেভাবে চায় চলুক, তাতে আমার কিছু যায় আসে না। দুজনে এক রিক্সায় গিয়ে উঠলাম। রিক্সার মধ্যে সুবর্ণা আমার হাত ধরে রাখলো। ব্যাংকের সামনে এসে দুজন নেমে ব্যাংকের ভিতরে প্রবেশ করলাম। সুবর্ণা চেয়ারে বসলো, আমাকে বললো চেকটা দিতে। আমি চেকটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টাকা নিয়ে আসলো। সুবর্ণা বলল, 3টার দিকে আয়শা আমাকে নিয়ে যাস। পারবো না। কেন পারবি না? এমনি। ওকে, তোর যা ইচ্ছা কর। আমি ব্যাংক থেকে চলে আসলাম। এসে আব্বার হাতে টাকাগুলো দিয়ে দিলাম। রুমে এসে শুয়ে শুয়ে বই পড়তেছি। সুবর্ণা এখন হারাহারে বুঝতে পারবে আমার মত না নিয়ে বিয়ে করে নিচে পায়ে কুড়াল মারছে। ভাবছিল বিয়ের পর আমি সুবর্ণার কথা মতো চলবো, কিন্তু এখন দেখা যাচ্ছে সুবর্ণা মাপ চেক কুল পাচ্ছে না। কি করলে আমি সুবর্ণার কথা মতো চলবো, সুবর্ণার মনের কথা বুঝবো, সুবর্ণার কষ্ট বুঝবো, সেটা সুবর্ণা খুঁজে পাচ্ছে না। আমার সাথে কথা বলে খালি বলে চলে যেতে, এই কথা বলে সুবর্ণা অনেক কষ্ট লাগে। আমি কি বুঝি না সুবর্ণার কষ্ট? মনে হয় বুঝো না বুঝো ভান করি। সুবর্ণা নিয়ত করলো আমি যতই কষ্ট দিই না কেন আমাকে ছেড়ে কোথাও যাবে না। আর সুবর্ণা আমাকে অনেক ভালোবাসে। আমি সুবর্ণাকে ভালোবাসি কিনা সুবর্ণা জানে না। সুবর্ণা এখন কাজে মন দিয়েছে। কিছুক্ষণ পর এক পিএস এসে বলে গেল স্যার রুমে যেতে, মিটিং আছে। সুবর্ণা স্যার রুমে গিয়ে দেখে কেউ নেই। সুবর্ণা ভাবলো আমার একা আবার কিসে মিটিং। অফিসে ঢুকে সালাম দিল। অফিসের স্যারটা খুব হ্যান্ডসাম, শুনেছে বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে। সেসব বলে লাভ নাই। এখন সুবর্ণা ভাবছে স্যার কি জন্য ডেকেছে সেটাই শুনবে। স্যার বলল, সুবর্ণা কেমন আছেন? জি স্যার, ভালো। তুমি বলে বিয়ে করছো? জি স্যার। ছেলে কি করে? পড়াশোনা করে। ভালো। জি স্যার। কিছুদিন তো ছুটি কাটালেন, এখন কাজে মন দিন। জি স্যার। যাও কাজে যাও। জি স্যার। সুবর্ণা স্যারের কাজ করবার কিছু বুঝলো না। কোনোদিন তো ফ্যামিলি নিয়ে কিছু বলেনি, আজ পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞেস করছে। আজ এসব প্রশ্ন কিছু বুঝছে না সুবর্ণা। যাই হোক, সুবর্ণা কাজে মন দিল। কাজ শেষে ভাবছিল আমাকে ফোন দিবে। আমাকে ফোন দিল। অনেকক্ষণ পর ফোন ধরলাম। কোথায় তুই? বাসায়। কেন? চল না কোথায় ঘুরতে যাই। আপনি এখন কোথায়? ব্যাংক থেকে বের হচ্ছি। ব্যাংক থেকে বের হয়ে দেখেন আশেপাশে কোনো রিক্সা আসছে নাকি। থাকলে সোজা বাসায় চলে আসেন, 1 মিনিটও দেরি করবেন না। ওকে, আসতেছি। আপনি আসলে আমি বাইরে যাব। কোথায় যাবি? খেলা আছে। কেন? ওইখানে না গেলে হয় না? কবে জানি তোর পা ভাঙে। আরে ভাঙবে না, তাড়াতাড়ি আসেন। ওকে। আমার এতটুকু কথাটি সুবর্ণা কেমন জানি ভালো লাগলো। আমি বলেছি তাড়াতাড়ি বাসায় যেতে, এটাই সুবর্ণা অনেক কিছু। সুবর্ণা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি শুয়ে শুয়ে বই পড়তেছি, গল্পের বই। আপনারা ভাববেন মোবাইলে যুগে আবার বই পড়া। আমি ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসি। যারা বই পড়ে তাদের জিজ্ঞেস করে দেখেন। বই পড়তে পড়তে আমার চোখে ঘুম চলে আসলো। দরজার টোকায় ঘুম ভাঙলো। দেখে সুবর্ণা এসে দরজা লাগিয়ে দিল। এসেই আমার সামনে কাপড় পাল্টাতে শুরু করলো। আমি বললাম, আরে কি করছেন? আমি আছি, দেখছেন না? তুই আসোস তো কি হয়েছে? তুই দেখলে সমস্যা কি? তোর জন্যই তো সব। আরে পাগল নাকি? আমি একজন ছেলে। জানি তুই ছেলে, তুই আমার জামাই, তো এসব জামাই দেখবে না তো অন্য কেউ দেখবে? ধুর, আপনি কাপড় পাল্টান। আমি বেলকনিতে গেলাম। ওকে, যা। আমি বেলকনিতে চলে আসলাম। কতক্ষণ বসে রইলাম। সুবর্ণা ডাক দিয়ে বলল, কি রে, একটু এদিকে আয় তো। কাপড় পাল্টানো হয়েছে? তুই এদিকে আসবি তো। আমি ভিতরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখি সুবর্ণা ছোট কাপড় পরে দাঁড়িয়ে আছে। সুবর্ণা বলল, পেছনের দিকটা খুলে দে তো, আমি ধরতে পারছি না। আমি নাই। এই বলে আমি দৌড় দিয়ে বেলকনিতে চলে আসলাম। সুবর্ণা বলল, কি রে, খুলে দিয়ে যা, আমি আবার ফ্রেশ হব। আমি পারবো না। ওকে বাড়তেই হবে, তাড়াতাড়ি আস।
পারবো না বলছি। না খুললে কিন্তু আজকে এভাবেই বসে থাকবো। আমি ভাবলাম কি ঝামেলায় পড়লাম। আমি ঘরের ভিতরে ঢুকে সামনে গেলাম, তার দিকে তাকাতে লজ্জা করছে। হঠাৎ এমন কিছুর মুখোমুখি হব কল্পনাতেও ভাবিনি। হোক না আমার বউ। সুবর্ণা বলল, তাড়াতাড়ি কর। আমি কাপা কাপা হাতে চোখ বন্ধ করে খুলেই দিলাম এক দৌড়ে বেলকনিতে। ভাবলাম মনে হয় বাঁচলাম। সুবর্ণা কিছু পর আমাকে ডাক দিল। কিরে, খেয়েছিস? হুম। দে তো তোর মানি ব্যাগটা। মানিব্যাগ দিয়ে কি করবা? দে তো। আমি বালিশের নিচ থেকে মানিব্যাগটা দিলাম। সুবর্ণা মানিব্যাগ চেক করলো, নিজের ব্যাগ থেকে কিছু টাকা দিয়ে বলল, এই নে, এগুলো খরচ করিস। না লাগবে না। লাগবে। টাকাগুলো আপনার কাছে রাখেন, আমি চেয়ে নিব। মানিব্যাগে থাকলে খরচ করে ফেলবো। ওকে। আমি ভাবলাম যাই খেলাধুলা করে আসি। ট্রাউজার পরে রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হলাম। সুবর্ণা বলল, কোথায় যাস? জানেন না? না, জানি না। আমি গেলাম। এই বলে আমি বের হয়ে চলে আসলাম। এভাবে কিছুদিন চলে গেল। আমি পরে আর সুবর্ণার সাথে রাতে শুই নাই। সে অনেক রিকোয়েস্ট করছিল, আমি বেশি পাত্তা দিইনি। সুবর্ণা কেন জানি আগের মতো কথা বলে না। সেও তার মতো থাকে, আমি আমার মতো। সেও তার কাজ করে, আমিও আমার কাজ করি। একদিন কলেজ থেকে সুবর্ণা ব্যাংকের সামনে দিয়ে আসতেছিলাম। কেন জানি মনে হলো ব্যাংক থেকে ঘুরে আসি, সুবর্ণাকেও দেখে আসি। আর ও বলছিল ব্যাংক থেকে গিয়ে ক্রেডিট কার্ড তুলে আনতে।